আমাদের কোর্সে আমাদের অথবা যে কোর্সে যেটা সেটা ওরাকল ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, ওরাকল ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। সো ওরাকল ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের এই কোর্সটা আমরা দুইটা পোর্শন আসলে কমপ্লিট করবো। একটা হলো ওরাকল ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পার্ট 1 এবং পার্ট 2। এই কোর্সগুলো আসলে মেইনলি আপনি যদি আইটি রিলেটেড জব করতে ইন্টারেস্টেড থাকেন মার্কেটে, তাইলে আপনার জন্য অ্যাজ এ বেনিফিটেড। এখন যদি আপনি নন টেকনিক্যাল পার্সন হন, সেক্ষেত্রে আপনি যদি আইটি তে মুভ করতে চান, সেক্ষেত্রে আহ, আপনার জন্য ইফেক্টিভ হবে। কিন্তু এর কারণ হলো যে এখনকার মার্কেটে আইটি রিলেটেড জব পাওয়াটা একটু ইজি। ঠিক আছে, এবং আইটি রিলেটেড জব পাওয়ার ছাড়াও আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান অথবা দেশের বাইরে জবের জন্য ট্রাই করতে চান, সেক্ষেত্রে আপনি এই কোর্সটা যদি কমপ্লিট করেন এবং আপনি যদি বাসায় প্র্যাকটিস করে নিজে একটা ভালো নলেজ গেইন করতে পারেন, তাইলে আপনি আজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে ভালো একটা কিছু করতে পারেন, অথবা আপনি দেশের বাইরেও জবের জন্য ট্রাই করতে পারেন। ঠিক আছে, কারণ একটা জিনিস যে ওরাকল বা ডেটাবেজ ডেটাবেজ আসলে অনেকগুলো ডেটাবেজ আছে। ওরাকল আছে, এসকিউএল সার্ভার আছে, মাইএসকিউএল আছে, পোস্টগ্রেস আছে, আসলে বিভিন্ন ধরনের ডেটাবেজ আছে। বাট ওরাকল বেশি ইউজ হয়, কারণ হলো ওরাকল মোস্ট রিলায়েবল এবং রোবাস্ট একটা প্ল্যাটফর্মে ইউজ করার জন্য আসলে ওরাকলটাই এখনকার ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ইউজেস ডাটাবেজের মধ্যে পড়ে। এখন আর এছাড়া মাইএসকিউএল আছে। আমাদের দেশের পার্সপেক্টিভ যদি চিন্তা করে, আমাদের দেশের পার্সপেক্টিভে ছোট অর্গানাইজেশন থেকে শুরু করে বড় অর্গানাইজেশন, ব্যাংক, বিভিন্ন এনবিএফআই, বিভিন্ন হসপিটাল, সবাই আসলে ওরাকল ডাটাবেজ গুলো ইউজ করতেছে। সো ওরাকল ডাটাবেজ ইউজের ক্ষেত্রে যেটা হয় যে আপনি অ্যাজ এ আপনি যদি ডিবি হিসেবে কাজ করতে চান, সেটা আপনার আহ, একটা ফার্মেসি, আমি যদি একটা ফার্মেসির তুলনা করি, অথবা আপনি যদি ছোট্ট একটা সফটওয়্যার ফার্মের তুলনা করেন, সেখানেও যেমন আপনার জবের স্কোপ আছে, তেমনি আপনি যদি বড় কোনো অর্গানাইজেশন, যদি বাংলাদেশ ব্যাংক হইতে হইতে পারে, অথবা আমাদের দেশ 60টার মতো ব্যাংক আছে, আমাদের বিভিন্ন বড় বড় হসপিটাল আছে, গ্রুপ অফ কোম্পানি আছে, তারাও কিন্তু আসলে ওরাকল ডাটাবেজ ইউজ করে। সো আপনি কিন্তু জবের ক্ষেত্রে আপনি সেখানেও একটা ভালো স্কোপ আপনি পাবেন। কিন্তু আহ, এখন যেটা আপনি ধর, আমি আপনাকে বললাম যে আসলে জবের ক্ষেত্রে আপনি বিভিন্ন স্কোপ পাবেন, ঠিক আছে, কিন্তু এখন আপনাকে জব তো আপনি পেয়ে যাবেন না। আপনাকে কি করতে হবে, আপনাকে এই জন্য ডেডিকেটলি এইটা শিখতে হবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম না যে আপনি কোর্স করলেন সাথে সাথে আপনি জব পেয়ে গেলেন। ঠিক আছে, আপনাকে কি করতে হবে? আপনাকে পুরোটা শিখতে হবে। এখন শেখার জন্য আপনার এটা হলো যে এখান থেকে আপনি, আপনাকে আমরা যেটা করতে পারি যে আমরা আপনাকে একটা বেসিক অথবা একটা মিড লেভেল পর্যন্ত আইডিয়া জেনারেট করে দিতে পারি। এরপরে আপনি জব মার্কেটে সেটা নিয়ে, সেই আইডিয়াটা নিয়ে ঢুকতে পারেন। দেন আপনি যে বিভিন্ন প্রবলেম পড়বেন, সেটাকে সলিউশন করে আপনি একটা ভালো একটা রিসোর্স হিসেবে তৈরি হবেন। তারপরে আপনি মার্কেটে দেখা যাবে যে আপনি জবের ক্ষেত্রে একটা ভালো একটা পোর্শনে চলে গেছেন। ঠিক আছে, তো ওরাকল এই যে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন কোর্সটা, এটা আসলে সবচেয়ে ভালো হইলো যে যারা ফ্রেশার আছেন তাদের জন্য, অথবা যারা এক্সিস্টিং চাকরি করতেছেন তাদের জন্য বেশ। তবে আইটি ব্যাকগ্রাউন্ডটা হইলে যেটা হয় কি, যেটা টোটালি টেকনিক্যাল ওয়ার্ক। সো আপনার আইটি ব্যাকগ্রাউন্ডের পার্সনদের জন্য এই জিনিসটা ধরতে সুবিধা হয়। ঠিক আছে, নন আইটিদের জন্য দেখা যায় যে তারা কিছুদিন পরে একটু আহ, হয়তো জিনিসটা নিয়ে একটু মানে হয়ে যায়, পাজল হয়ে যায়, আসলে কি করব না করব। তখন তাদের ভিতরে একটু হীনমন্যতা তৈরি হয় বা করতে চান। কিন্তু তাদের ভিতর থেকেও দেখা যায় যে নন আইটি ব্যাকগ্রাউন্ডের লোকরাও আইটিতে এখন অনেক ভালো করতেছেন। দেখেন আইডিবি আহ, একটা 1 বছরের কোর্স করাচ্ছে, সেখান থেকে কিন্তু প্রচুর রিসোর্স আপনার আইটি মার্কেটে ঢুকে যাচ্ছে, এবং তারা কিন্তু মার্কেটে অনেক ভালো কিছু করতেছে। ঠিক আছে, সো আপনি সেভাবে চিন্তা করলে, এবং এখনকার মার্কেটে যেটা হচ্ছে যে ওরাকল ডেটাবেজ বা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন ফিল্ডটা আর জবের স্কোপটা ভালো আছে, এবং মার্কেটে আপনার ডিমান্ড লেভেল। ঠিক আছে, মার্কেটে এখন অনেকেই ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন খুঁজতেছেন। কারণ হলো ডেটার একটা জিনিস চিন্তা করেন, যে আমরা সবাই ছোট অর্গানাইজেশন হোক বা বড় অর্গানাইজেশন হোক, সবাই চায় তার ডেটাটাকে সিকিউর করে রাখা বা ডেটার সিকিউরিটিটাকে ইনশিওর করা। এখন ডেটা সিকিউরিটিকে এনশিওর করবে একজন ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, সে ডেটা সিকিউরিটিকে এনশিওর করবে। ঠিক আছে, সে হইতে পারে সেটা এক্সপোর্ট ডাম্প নিয়ে ডেটা এনশিওর করতে পারে, অথবা
সে আহ, আপনার বিভিন্ন ব্যাকআপ টুলস ইউজ করে আপনার ব্যাকআপ নিয়ে সেটা ডেটা ইনশিওর করতে পারে, যে কোনো ওয়েতেই ডেটা ইনশিওর করে। আসল কথা হলো তাকে ডেটাটাকে ইনশিওর করতে হবে যদি সিস্টেমটা নষ্ট হয়ে যায়, যাতে আপনার সিস্টেমটাকে সে আবার রিবিল্ড করে দিতে পারে উইদাউট এনি ডেটা লস। ঠিক আছে। সো এইটা হলো সবচেয়ে একটা মোর একটাই। এখন এই কাজটা আপনি একটা ফার্মেসিতে বলেন অথবা ছোট অর্গানাইজেশনে বলেন, সেখানেও আপনি যেভাবে কাজটা করবেন, আপনি বড় অর্গানাইজেশন কিন্তু আপনি কাজটা সেম ভাবেই করবেন। সো আপনার কাজের ধরনটা কিন্তু সেম। এই জন্য যেটা হয় কি, ডাটাবেজে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে যারা কাজ করেন তাদের আসলে বিভিন্ন জায়গায় তেমন একটা প্রবলেম তারা ফেস করেন না। কারণ হলো যে তারা আসলে সেম টাইপের কাজই আসলে করেন সব জায়গায়। সেটা যদি হয় হইতে পারে সেটা বাংলাদেশের ব্যাংকে, অথবা হইতে পারে যেটা বাইরের কোনো ইয়াতে। ঠিক আছে। সো এই জন্য যেটা হয় যে আপনি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর জব যারা ইয়া করে, সেটা আপনি যদি চিন্তা করেন যে না আমি যে একজন ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জবে জয়েন করব, তাইলে আপনাকে কি করতে হবে, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনটা শিখতে হবে বেসিক শুরু করে। আপনাকে মোটামুটি একটা অ্যাডভান্স মানে লেভেলের এই কোর্সের ভিতরে শেখানো হয়। এরপরে আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলে শিখতে চান, সেটা হলো কি, তখন আপনাকে নিজে তখন জব মার্কেটে এন্ট্রি নিয়ে তখন আপনাকে কাজের মানে কাজ করতে করতে আপনাকে শিখতে হবে। আচ্ছা। সো আমাদের এখনকার যেটা আছে যে জব মার্কেটে এখনকার, যদি আপনি ইনস্ট্যান্ট জব মার্কেটের কথা চিন্তা করেন, আমি যদি আপনাকে আমাদের ব্যাংকের কথা বলি, আমাদের ব্যাংকে বা আমাদের ব্যাংক বলতে টোটাল আমরা যদি বাংলাদেশের ব্যাংকিং এনভায়রনমেন্টের দিকে তাকাই, দেখবো যে মিনিমাম 10 থেকে 12টা ব্যাংকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের ভ্যাকেন্সি আছে, তারা লোক খুঁজতেছে, হয়তো ভালো রিসোর্স পাচ্ছে না। তাইলে কি হলো যে অ্যাটলিস্ট জব মার্কেটে একটা শর্টেজ আছে। এই শর্টেজটাকে ফিল আপ করার জন্য কি করতে হবে আপনাকে, বা এখান থেকে কিন্তু লোকজনকে চলে আসতে হবে। এখন কথা হয় কি, যে এখন আমরা যখন জব মার্কেটে এন্ট্রি নিয়েছি, কারণ তাইলে যে আপনি চিন্তা করেন যে এত রিসোর্স মানে দরকার, কিন্তু মার্কেটে তাহলে কেন আসতেছে না, ভালো বেতনও দিতে চাচ্ছে, তাহলে কেন আসতেছে না? আসতেছে না হলো যে এখনকার যেটা হয় কি, এখনকার জেনারেশনের সবাই একটু আহ, মানে আমার যত ধারণা দেয়, তাদের আসলে একটা জিনিসের প্রতি লেগে থাকা, R&D করা, একটা নতুন জিনিস খুঁজে বের করা, বা নতুন একটা জিনিসের প্রতি এইটার ফ্যাসিনেশনটা একটু কম আমার কাছে মনে হয়। ঠিক আছে। সো এটার জন্য দেখা যায় যে মার্কেটে সবসময় এটার জবের একটা রিসোর্স ঘাটতি থেকেই যায়। সো এটার জন্য যেটা হয় যে আমরা যারা মানে একটা লিড লেভেলে আছি, তারা আসলে ঠিক মতো রিসোর্স খুঁজে পাই না। রিসোর্স না খুঁজে পাওয়ার জন্য যেটা হয় কি, আমরা ভালো স্যালারি দিতে চাওয়ার সত্ত্বেও আমরা আসলে রিসোর্স নিতে পারি না। তো আপনাদের এই কোর্সটা আপনার 7 আইস টেকনোলজি আপনাদেরকে অফার করতেছে। এটাতে আপনারা সবচেয়ে ইয়া হবে যে আপনারা এখান থেকে কোর্স কারিকুলামে আমরা যেটা করব যে আমরা আপনাদেরকে ওরাকলের ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক থেকে অ্যাটলিস্ট মিড লেভেল পর্যন্ত আপনাকে একটা আইডিয়া জেনারেট করে দিতে পারবো। ঠিক আছে। আমার কাজকে আপনাদের এটা কিন্তু আইডিয়াটাকে আপনাকে জেনারেট করে দেয়, যেন আপনি তখন অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আসলে কিভাবে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেট করবেন, ইউজারকে কিভাবে হ্যান্ডেল করবেন, আপনি ডাটাবেজের সিকিউরিটি কেমনি কিভাবে ইনশিওর করবেন, ডাটাবেজের ব্যাকআপ কিভাবে ইনশিওর করবেন, যেটা আপনার জব মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে তৈরি করে দিবে। এরপরে কাজ হলো যে আপনাকে সেই জব মার্কেট এন্ট্রি নেওয়ার পরে আপনাকে জবের আহ, উম, মানে জবের কাজ অনুসারে আপনাকে
নিজেকে একটু প্রিপেয়ার করা বা নিজের প্রিপারেশন নেওয়ার পরে যেন আপনি জব মার্কেটে ঢুকলেন, দেখে সেখান থেকে আপনি একটা ভালো আইডিয়া জেনারেট করলেন, তারপর আপনি আরো 3-4 বছর কাজ করলেন, তাহলে যেটা হবে যে আপনি একটা ভালো একটা রিসোর্স হিসেবে তৈরি হবেন। ঠিক আছে। এখনকার মার্কেটে সত্যি কথা বলতে যে এখনকার মার্কেটে সবাই বলে যে মার্কেটে জব নাই, জব খুঁজে পাচ্ছি না। বাট আমার কাছে মনে হয় মার্কেটে জব ঠিকই আছে, ভালো রিসোর্স নাই। ঠিক আছে, ভালো রিসোর্সের ঘাটতি আছে। হ্যালো আরেকটা, ভাইয়া, জি, প্রশ্ন করতে পারি? জি বলেন। আচ্ছা ভাইয়া, আমাদের এই কোর্সের মধ্যে কি এই যেমন কোন প্ল্যাটফর্মে লিনাক্স উইন্ডোজ দুটোই কি শেখানো হবে, মানে ডাটাবেস আমরা আসলে ইন্টিগ্রেশন থেকে? আমরা আসলে আহ, এই কোর্সে যেটা করবো আমরা লিনাক্স প্ল্যাটফর্মে শিখবো। লিনাক্স প্ল্যাটফর্মে শিখবো? উইন্ডোজ এএসএমটা? প্ল্যাটফর্মে আসলে তেমন একটা, কারণ কি উইন্ডোজ প্ল্যাটফর্মে কিন্তু আপনি প্রোডাকশন লেভেলে ডাটাবেস তেমন একটা ইউজ হয় না। সেই জন্য আমরা আসলে উইন্ডোজটাকে প্রিফার করতেছি না। এএসএমটা করানো হবে? এএসএম? জি করানো হবে ভাইয়া, আমরা অটোমেটিক। কোশ্চেন নিব ভাইয়া, একটু স্যার ও, বলুক, আমরা সরি। আপনি কোশ্চেনগুলো নোট রাখবেন। সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু নোট রাখবেন। আপনি একটু জাস্ট কোথাও মোবাইলে বা কোথাও আপনি হাতে লিখে নোট রাখেন। আমরা ওই সেমিনারটা স্যার নিতে থাকুক, এরপর আমরা সবার কোশ্চেন নিব এবং আমিও একটা প্রেজেন্টেশন দিব। সো তাহলে ভালো হবে আর কি। স্যার আপনি কন্টিনিউ ওকে। করেন। জি, ওকে। সো আমরা আসলে দেখি আসলে আমাদের কোর্স কারিকুলামে কি কি আছে সেটা যদি আমরা শেয়ার করি তাইলে আপনাদের মানে কি আছে না আছে সেটা আপনারা ঠিক বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আমাদের কোর্স কারিকুলামে আমরা আহ, আমাদের টোটাল ক্লাস হলো 30টা। ঠিক আছে। আমাদের দেখা যায় যে ব্যাপারটা এরকম না যে আমাদের কোর্স কারিকুলামে যেটা আছে আপনাদেরকে শুধুমাত্র সেটাই শেখানো হবে। ব্যাপারটা হলো যে আপনি যদি আপনারা যদি খুব ভালোভাবে গ্রেপ করতে পারেন, না ভালোভাবে নিতে পারতেছেন আমার কোর্সের কারিকুলামের সব জিনিসগুলো আগেই শেষ হয়ে গেছে, আমি চেষ্টা করব আপনাদেরকে আরো অ্যাডভান্স লেভেলে কিছু শেখানোর জন্য। ঠিক আছে। এখন কথা হলো টোটাল এটা ওটা টোটালি ডিপেন্ড করবে আপনারা কতদূর আমাকে থেকে নিতে পারতেছেন। ঠিক আছে। আর যদি দেখা যায় যে আপনারা ওইরকম ভাবে আগাইতে পারতেছেন না, অ্যাটলিস্ট চেষ্টা করবো যাতে কোর্সে যেটা আছে সেটা শেষ করার জন্য। মানে দুইটা অপশন, একটা হলো আপনারা যদি খুব ভালোভাবে নিতে পারেন, না খুব ভালোভাবে শিখতে পারতেছেন, খুব ভালোভাবে যাচ্ছেন, সবাই খুব কোঅপারেট, দেন আমরা চেষ্টা করবো আরো অ্যাডভান্স কিছু শেখার জন্য, যেটা আমাদের কোর্সে নাই। বা দেখ তখন আপনারা তখন সার্চ করে বের করতে পারবেন যে ভাই এই জিনিসটা আমাদেরকে শেখান, আমরা একটু ইন্টারেস্টেড শেখার জন্য। ওকে, নো প্রবলেম, আমরা যদি সেটা ডাটাবেজ রিলেটেড হয় আমরা শিখবো, এক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। আর যদি দেখা যায় যে আপনারা কোঅপারেট না, আপনারাও ঠিক ওই মানে ক্লাস করতে হবে তাই জয়েন করছেন, তেমন একটাই না, তাইলে আমি চেষ্টা করবো আপনাদের অ্যাটলিস্ট 30টা ক্লাসে আপনাদের কোর্স কারিকুলামটা শেষ করার জন্য, যাতে আমি আমার দিক থেকে দায় মুক্ত হইতে পারি, যে না আমি আপনাদের অ্যাটলিস্ট যে আপনাদের যা শেখানোর কথা ছিল আমি সেটা অ্যাটলিস্ট শেষ করতে পারছি। ঠিক আছে। ওকে। সো আমাদের ক্লাসের একটা মানে ক্লাসে আমাদের কি কি করানো হবে সেটা নিয়ে একটা ছোট্ট ওভারভিউ দিই, তাহলে যেটা হবে যে আপনারা কি কি শিখবেন বা কি শেখার মানে আইডিয়া আমরা রাখছি, বা আপনাদের এছাড়া আসলে আরো কিছু হইতে পারে, সেটা টোটালি ডিপেন্ডস অন আপনারা যখন ক্লাস করবেন তখনকার অনুসারে। দেখা যায় যে অনেক কিছু দেখা যায় আমি হয়তো এখানে লিখছি, লিখি না, অথবা লিখেছি, দেখা যায় যে সেই জিনিসটা হয়তো আপনি হয়তো বের করছেন যে ভাই এই জিনিসটা একটু দেখান। তো তখনকার এটা টোটালি সিচুয়েশন ডিপেন্ডেন্ট আপনার, কারণ হলে যে আপনারা যখন আমরা নিজেরাও যখন কোর্স করেছি দেখা যায় যে স্যার একদিন যেটা একদিন বলে যাচ্ছে এর পরের দিন দেখা যায় যে ওইটা বাসায় প্র্যাকটিস করতে গিয়ে নতুন একটা প্রবলেম পড়ছে। এখন ওই জিনিসটা হয়তো তাকে শেয়ার করছি, ভাই এই জিনিসটা এখান থেকে পারতেছি না, তখন হয়তো নতুন আরেকটা জিনিস বের হয়ে আসছে। সো এইরকম জিনিস আসবে, সেটা আমরা চেষ্টা করবো সেই ধরনের জিনিসগুলো আমরা ওই টাইম টু টাইম সলভ করার জন্য। ওকে। সো এখানে দেখেন আমরা প্রথমেই কি রাখছি, ওভারভিউ অফ ওরাকল ডাটাবেস এন্ড ইভালুয়েশন অফ ওরাকল ডাটাবেস। মানে ওরাকল ডাটাবেসটা আসলে আমাদের কেন আমরা ইউজ করব, আমরা কেন ওরাকল না ইউজ করে মাইস্কুয়েল ইউজ, মানে পুরো ওয়ার্ল্ড কেন সবাই মাইস্কুয়েল ইউজ করতেছে না, সবাই কেন এসকিউএল সার্ভার ইউজ করতে, কারণ এসকিউএল সার্ভারের থেকে কিন্তু ওরাকলের কস্টিংটা অনেক বেশি। তো এই জিনিসটা আসলে আমরা একটু আলোচনা করবো যে আসলে কেন আসলে সবাই আসলে ওরাকল ডাটাবেসটাই বেশি ইউজ করতেছে এবং কেন। ঠিক আছে। এরপরে আসতেছে কি যে টাইপ অফ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের এখন দুই ধরনের ডাটাবেস আছে, যেমন রিলেশনাল একটা, আপনাদের নন রিলেশনাল। এখন ওইটা আসলে কি এবং কেন কি হইতেছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে।
ওকে। সো সো এরপরে কি আসতেছে, পপুলার রিলেশনাল ডাটাবেস, মানে আরডিবিএমএস এর যেটা ডাটাবেস সিস্টেম, এইটা আসলে মোস্ট পপুলার কোনটা, আমরা কোনটা ইউজ করতেছি এবং কেন ইউজ করতেছি, আমাদের ওরাকলের ডাটাবেজে ভার্সন গুলা রিলিজ হয়েছে, কোন ভার্সন আসলে কেন কি রিলিজ হয়েছে, কোন ভার্সনে ওরাকল ডাটাবেস কি প্রোভাইড করছে, এবং লাস্ট রিলিজ কোনটা আসছে। আমাদের এখন মনে হয় লাস্ট রিলিজ চলতেছে 26 AI। মানে আপনি জানেন যে এখন ওয়ার্ল্ড আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিকেই মুভ করতেছে। সো ডাটাবেজের আসলে এই ধরনের সিস্টেম চলে আসছে 26 AI। ঠিক আছে, বাট 19C 2029 সাল পর্যন্ত সাপোর্টেড, এই পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, তারপর এটা আসলে কি হবে যে অবসোলেট হয়ে যাবে। এরপর আপনাকে ওরাকল পুশ করবে যাতে আপনি নতুন ভার্সন ডাটাবেসটাকে মাইগ্রেশন করে নেন। এবং 26 AI যেটা বললাম, এগুলো টোটালি সিডিবি পিডিবি কেন্দ্রিক, মানে হলো রিসোর্স যাতে ফুল কনজাম্পশন করতে পারেন সেই চিন্তা করেই আসলে ওরাকল বা এখন ওয়ার্ল্ড চলতেছি আসলে ফুল রিসোর্স ইউটিলাইজেশন উপরে চিন্তা করে। সো 26 AI তে আসলে সিডিবি পিডিবি সিস্টেম চলে আসছে, এটাকে আপনাকে বাই ফোর্স যেতেই হবে, যেটা আসলে এখনো আমাদের নাই, বা আমাদের এখনো ব্যাংকিং সিস্টেম বলেন বা অন্য কোথাও আমরা সিডিবি পিডিবি তেমন একটা ইউজ করতেছি না। কেন করতেছে, কারণ আমরা চাই যে সবসময়, এর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সো এরপরে কারণ এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা থাকবে সবকিছুরই। তারপর আমাকে 2029 সালের পরে কোথায় যেতে হবে, আমাকে ওই 26 AI তে চলে যেতে হবে, সিডিবিডি তে চলে যেতে হবে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং 19Cর অ্যাডভান্স ফিচার কি আসছে না, এবং 12C থেকে 19Cর কি কি ফিচার চেঞ্জ নিয়ে আসছে, কি কি আপনি আপডেটেড কাজ করতে পারবেন, 12C তে করতে পারতেন না 19C তে পারবেন, সেটা নিয়েও আমরা আলোচনা করব। ওকে। এরপরে আসতেছে কি আমাদের আমরা আমাদের যে ল্যাপটপ যেটা আছে সেটাতে আমি ভিএমআর এর সফটওয়্যার প্রোভাইড করব, এবং লিনাক্সের আইএসও আপনাদেরকে দিয়ে দিব একটা ড্রাইভে, গুগল ড্রাইভে, এবং ডাটাবেজের সফটওয়্যারটা আমি দিয়ে দিব 19C, সেটা নিয়ে আমরা ইনস্টলেশনে মেশিন রেডি করব, আমরা ভিএমআই ইনস্টল করব, আমরা লিনাক্স ইনস্টল করব। এরপরে আমরা এনভায়রনমেন্টটাকে রেডি করব, রেডি করে কি করব আমরা এরপরে, এনভায়রনমেন্ট রেডি বলতে আমি বোঝাচ্ছি যে লিনাক্সের ডাটাবেজ ইনস্টলেশনের জন্য এর যে এনভায়রনমেন্ট আছে, লাইক সিকিউরিটি লিমিটসে কিছু প্যারামিটার অ্যাড করতে হয়, কার্নেল প্যারামিটার অ্যাড করতে হয়, লোকাল ইয়াম রিপোজিটরি ক্রিয়েট করতে হয়, সেইগুলা করব, এবং আমরা কিছু প্যাকেজ ইনস্টল করতে হয়, কিভাবে এই 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 কাজ করব, ইউজার গ্রুপ অ্যাড করতে হয়, ফোল্ডার ক্রিয়েট করতে হয়, যে এবং ব্যাশ প্রোফাইল ক্রিয়েট করতে হয়, সেই প্রোফাইলিং যেগুলো আছে সেই প্রিরিকুইজিট কাজগুলো শেষ করে আমরা ডেটাবেজ ইনস্টলেশনের পোর্শনে চলে যাব। ঠিক আছে, আমরা ডাটাবেজ ইনস্টলেশনে কাজ করি। ডাটাবেজ ইনস্টলেশনের প্রথমে দুইটা পোর্শন হয়, একটা হলো সফটওয়্যার ডাটাবেজ সফটওয়্যার ইনস্টলেশন, আর এরপরে ডাটাবেজ ক্রিয়েট। সো আমরা ডাটাবেজ ক্রিয়েট গুলো একটু অ্যাডভান্স মুডে করব, যাতে আপনাদের একটা প্রোডাকশন সিস্টেমে আপনি কিভাবে ডাটাবেজ ক্রিয়েট করবেন সেই জিনিসটা আপনি যাতে ভালোভাবে ধরতে পারেন। ওকে। এরপরে আছে ডাটাবেজের, ধরুন ডাটাবেজ ক্রিয়েট করলে তো হবে না, ডাটাবেজের ক্রিয়েট করার আগে ডাটাবেজের কান তৈরি করতে হবে, মানে আপনি যে যে মাধ্যমে ডাটাবেজের সাথে কথা বলবেন সেই কান, সেটাকে বলে ডাটাবেজের লিসেনার, সেই লিসেনার ক্রিয়েট করতে হবে, এবং সেই লিসেনারটা আমরা ক্রিয়েট করব, করার পরে তারপর আমরা ডাটাবেজ ক্রিয়েট করব। এরপর আমরা কন্ট্রোল ফাইল আছে, কন্ট্রোল ফাইলটাকে কিভাবে আমরা ডাটাবেজ ক্রিয়েট করার সময় মাল্টিপ্লেক্সিং করতে পারি, আমরা রিডোলগ ফাইলটাকে কিভাবে সাইজ কমানো বাড়ানো অ্যাড করতে পারি, সেটা আমরা ডাটাবেস ক্রিয়েট যখন করব, কোন প্যারামিটার থেকে এই কাজগুলো ডাটাবেস ক্রিয়েশনের সময় করা হয় সেটা দেখব, এবং আফটার কনফিগারেশনের পরেও আমরা যদি চেঞ্জ করতে পারি কিভাবে, সেই কাজগুলো আমরা এই আহ, মানে মডিউলের সাথে আমরা করব, মানে দেখবো আমরা কিভাবে করা যায়, যে আফটার কনফিগারেশনের ধরুন কোন একটা প্যারামিটার আপনি বা কোনো রিডোলগের ফাইল সাইজ আপনি আফটার কনফিগার ডাটাবেস ক্রিয়েট করে ফেলছেন, এখন আপনি চেঞ্জ করবেন, তো সেটা কিভাবে করবেন। ওকে। এরপর আসলে ডাটাবেজের বিভিন্ন প্যারামিটার ফাইল আছে, তারপরে ডাটা ফাইল, এনভায়রনমেন্ট ফাইল, কোনটার কি ফাইল কি কোথায় কি থাকে না থাকে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, কোনটার কি কাজ এবং কোনটা কি অ্যাক্টিভিটি করতেছে ডাটাবেজের ভেতরে। ঠিক আছে। আচ্ছা, এরপর ডাটাবেজ ক্রিয়েট করা হয়ে গেলে আমরা ডাটাবেজে বিভিন্ন কোয়ারি একটু কাজ শিখবো, মানে যারা আসলে কোয়ারি সম্পর্কে জানেন না তাদেরকে আসলে বিভিন্ন কোয়ারি, যেমন ডিডিএল আছে, ডিএমএল আছে, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আছে, ডাটা বেজের ডাটা ডিটিএল কমান্ড গুলো আমরা আলোচনা করব, ডিডিএল কিভাবে চালাবেন বা ডিএমএল কিভাবে রান করবেন, কিভাবে ডাটাবেজে
টেবিল ক্রিয়েট করবেন, কিভাবে ইনসার্ট করবেন, সিলেক্ট করবেন, আপডেট করবেন, ডিলিট করবেন, এই জিনিসগুলা ই করবো। আবার বিভিন্ন কন্ডিশন আছে, হোয়ার কন্ডিশন দিয়ে কিভাবে বসাবেন, কিভাবে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কোয়েরি গুলো একটু শিখবো। চেষ্টা করবো কিছু কোয়েরি যদি আপনারা না জানেন সেগুলো শেখানোর জন্য। আচ্ছা, এরপরে আছে ডাটাবেজের প্রসেস। এখন যে এই যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, এখন ডাটাবেস লিনাক্সে বা উইন্ডোজে সবগুলোতে একটা প্রসেসের উপরে বেজ করে চলে, ঠিক না? প্রসেস বা পিআইডি উপরে বেজ করে চলে। কি কি প্রসেসের উপরে বেজ করে চলে, কোন প্রসেসে কি কাজ করতেছে, কোন প্রসেস যদি আপনি কিল করে দেন তাহলে কি হইতে পারে, সো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং কোন প্রসেস আসলে কি কাজ করতেছে, কোন একটা প্রসেস যদি প্রচুর মেমোরি ইউজ করে তাহলে সেই প্রসেসটা আপনি আপনি কি করতে পারেন, সেটা ডিলিট করে দিতে পারেন কিনা, বা সেটার কাজ কি হবে, আপনি কিভাবে বুঝবেন যে আসলে এই প্রসেসটা কি কাজ করতেছে। সেই ডাটাবেজের ব্যাকগ্রাউন্ড, এগুলোকে বলা ডাটাবেজের ব্যাকগ্রাউন্ড প্রসেস। সো এই ডাটাবেজের ব্যাকগ্রাউন্ড প্রসেস নিয়ে আমরা আলোচনা করব। আর তারপর কিছু প্রসেস আছে মনিটর, ডাটাবেজের অ্যাক্টিভিটি মনিটর করে, ডাটাবেজের প্রসেস বা ডাটাবেজের অ্যাক্টিভিটি মনিটর করে। কিছু প্রসেস আছে ডাটাবেজে লগ রাইট করে। কিছু প্রসেস আছে ডাটাবেজে আপনি যে ডাটা ইনসার্ট করছে সেই ইনসার্ট স্টেটমেন্ট গুলাকে ডাটা ফাইলে পার্মানেন্ট রাইট করে দেয়, সেটাগুলা কি বা কোনগুলা। তারপরে কিছু আছে চেক পয়েন্ট, মানে হলো ডাটাবেজের টাইম টু টাইম যে চেঞ্জ হচ্ছে তার চেক পয়েন্ট জেনারেট করতেছে, চেক পয়েন্ট জেনারেট করে রাখতেছে। তো এই জিনিসগুলো আমরা একটু করবো যে আসলে কোন প্রসেসে কি কাজ হচ্ছে এবং কোন মানে পয়েন্টার বলেন বা কোন প্রসেস কি কাজ করতেছে। এরপর আসতেছে মেমোরি আর্কিটেকচার। ডাটাবেজের দুই ধরনের মেমোরি থাকে, একটা হলো অটোমেটিক শেয়ার্ড মেমোরি ম্যানেজমেন্ট, আর একটা হলো অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট। কিভাবে কনফিগার করবেন, কোন কোন প্যারামিটার থাকলে সেটা অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্ট হবে, কোন প্যারামিটার থাকলে এটা অটোমেটিক শেয়ার্ড মেমোরি ম্যানেজমেন্ট হবে, আপনি শেয়ার্ড মেমোরি ম্যানেজমেন্টের বেনিফিট কি, অটোমেটিক মেমোরি ম্যানেজমেন্টের বেনিফিট কি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, কোনটা আসলে কখন করবেন, কেন করবেন, সেগুলো নিয়ে আমরা এই পোর্শনে আলোচনা করব। ওকে, এরপরে এর সাথে আছে কিছু যেমন আরো আপনার এই যে সিস্টেম গ্লোবাল এরিয়ার কিছু মেমোরি আছে, যেমন ইন্টারনাল আছে, মানে এর সেগ্রিগেশন আছে, ডাটাবেস বাফার ক্যাশে, রিডলগ বাফার ক্যাশে, স্ট্রিম পুল, জাভা পুল, এইটার কোনটার কি কাজ বা কেন লাগে, কোন পোর্শনটা কোন কাজ করে সেটাও আমরা দেখবো। আর তারপর লার্জ পুল আছে, ঠিক আছে? আপনি কোন পোর্শনে মেমোরিতে আসলে কোন কাজ হচ্ছে বা কোন কাজ হয় সেটাও আমরা চেষ্টা করব এই মেমোরি যখন আর্কিটেকচারটা দেখাবো তখন আলোচনা করার জন্য। আচ্ছা, এরপর এই সবগুলা আলোচনা যখন হয়ে যাবে এরপর কনসোলিডেট করব যে আসলে এখন তাহলে ডাটাবেজ আর্কিটেকচারটা কি হবে, বা ডাটাবেজ আর্কিটেকচারের ভিতর এখন আপনার যদি এখন আপনাকে গ্রাফ দিই আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে ডাটাবেজের আর্কিটেকচারটা কি। যখন হবে আপনারাও যতদূর বুঝবেন, বুঝলে এরপর যদি না বুঝেন সেখান থেকে আমি চেষ্টা করবো ডাটাবেজ আর্কিটেকচারটা আপনাদেরকে আরো ডিটেলসে বলার জন্য। কারণ আমি যেহেতু অলরেডি ডাটাবেজের বিভিন্ন প্যারামিটার বা বিভিন্ন জিনিসপত্র আপনাকে মানে পড়ে ফেলছি, তো এরপরে যখন ডাটাবেজ আর্কিটেকচারের একটা ফিগার আপনাকে দিব তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ডাটাবেজে এই আর্কিটেকচারটা পোর্শনে কোন পোর্শনে কি কাজ করতেছে, কোন পোর্শনে কি অ্যাক্টিভিটি। ওকে, আচ্ছা, এরপর একটা জিনিস এখানে লিখছে যে রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার। এই রিয়েল ওরাকলের একটা মোস্ট অ্যাডভান্স ফিচার হলো ওরাকল ডাটাবেজ র্যাক। সো র্যাকটা আমরা করব যদি আপনাদের খুব ভালো রেসপন্স থাকে। আমরা আপনাদের সবকিছু মোটামুটি 26-27 নাম্বার ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারি, তাহলে আমরা র্যাকের জন্য মিনিমাম 2টা বা 3টা ক্লাস কনফিগারের জন্য দরকার হয়। আমরা যদি সব শেষ করে ফেলতে পারি তাহলে আমরা ক্লাস্টারটা কনফিগার করে আপনাদের দেখাবো কিভাবে রিয়েল অ্যাপ্লিকেশন ক্লাস্টার কনফিগার করে। আচ্ছা, এরপর আছে এএসএম। একজন জিজ্ঞেস করছিলেন যে এএসএম নিয়ে কাজ করছেন করব কিনা। আমরা এএসএম নিয়ে কাজ করব। আমরা এএসএম কনফিগার করব, এএসএম এর ডাটাবেস কনফিগার করব, এএসএম এর ডিস্ক কনফিগার করব, এএসএম এর ডিস্ক কিভাবে রিলিজ করে, কিভাবে ডিস্কের আপনি ফাইন্ড আউট, যদি কোনো ইস্যু হয় ফাইন্ড আউট করবেন, যদি ডিস্ক ভরে যায় সেক্ষেত্রে নতুন ডিস্ক কিভাবে ডিস্ক গ্রুপের ভিতরে অ্যাড করবেন সেইগুলো নিয়ে আমরা কাজ করব। আবার কোন একটা ডিস্ক আপনি রিমুভ, ধরেন কোন একটা ডিস্ক গ্রুপে আপনি আননেসেসারি একটা ডিস্ক অ্যাড করে রাখছেন যেটা ইউজ হচ্ছে না, তখন আপনি ওখান থেকে কিভাবে রিমুভ করে আর একটা যেখানে আপনার দরকার সেখানে অ্যাড করবেন, সেই জিনিসগুলো আমরা করব। ওকে, এরপর আসছে ডাটাবেজের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ব্যাকআপ। ডাটাবেজের ব্যাকআপ দুই ধরনের হয়, একটা হলো হট ব্যাকআপ আর একটা হলো কোল্ড ব্যাকআপ। হট ব্যাকআপ মানে হলো
ডাটাবেস যখন রানিং থাকবে সে অবস্থায় ব্যাকআপ নেয়। আর কোল্ড ব্যাকআপ মানে হলো ডাটাবেস ঠান্ডা করা, মানে ঠান্ডা মানে ডাটাবেসকে বন্ধ করে ব্যাকআপ নেওয়া। সো আমরা দুই ধরনের ব্যাকআপ দেখবো, এবং দুই ধরনের ব্যাকআপ থেকেই আপনি ডাটাবেসকে কিভাবে রিস্টোর করবেন লাস্ট ডাটা পর্যন্ত উইদাউট এনি ডাটা লস, সেটা আমরা করব। ডাটাবেজের ব্যাকআপ পোর্শনটা একটু অনেক লম্বা, কারণ ডাটাবেজের ব্যাকআপ পোর্শনে আপনি যেমন আপনি যদি ডাটাবেজে আমরা কিভাবে ইনক্রিমেন্টাল ব্যাকআপ নিব, আমরা কিভাবে ইনক্রিমেন্টাল ডাটাবেজে ব্যাকআপ রিস্টোর করব, আমরা কিভাবে একটা প্রোডাকশন সিস্টেমে যদি আমরা যদি কনসিডার করি একটা প্রোডাকশন সিস্টেমের সাইজ 5 TB বা 6 TB, সেখানে কোন আর্কিটেকচারে ব্যাকআপ নিব, কিভাবে স্ক্রিপ্টিং করব, এই জিনিসগুলো টোটালটাই আসলে ব্যাকআপের ইতে পড়বে, এবং সেটা অনেকটা লম্বা একটা জার্নি হবে, মানে প্রায় 3-4টা ক্লাস হবে ব্যাকআপের উপরে। আমি হয়তো আপনাকে শর্ট বললাম, বাট ব্যাকআপের আসলে হিউজ জিনিসপত্র আছে। সো সেটা প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা করবো, যাতে ব্যাকআপের কোনো প্রশ্ন যাতে আপনাদের না থাকে। তারপর আবার ব্যাকআপের সাথে এক্সপোর্ট ব্যাকআপ আছে, কিভাবে একটা স্কিমাকে এক্সপোর্ট করতে পারবেন, আবার কিভাবে সেটাকে ইম্পোর্ট করবেন, কিভাবে একটা টেবিলে ডাটা এক্সপোর্ট করবেন, টেবিলে ডাটা ইম্পোর্ট করবেন, কিভাবে কোন একটা এক্সপোর্ট ব্যাকআপ নিচের একটা স্কিমা সেটা ডিফারেন্ট একটা স্কিমা আপলোড করবেন, একটা স্কিমা উইদাউট ডাটা নিয়ে কি সেটা আরেকটা জায়গায় রিস্টোর করবে, মানে এখানে ব্যাকআপের বললাম না, ব্যাকআপের অনেক বিশাল জিনিসপত্র। তো এখানে আসলে সবকিছু এখানে নাই বা আছে। তো আমরা এটা যখন কাজ করব তখন আমরা এক ওয়ান বাই ওয়ান আসবো, যে আসলে একটার পর একটা আসবে। ওকে, এরপর আসতেছে ইউজার ম্যানেজমেন্ট। এখন আপনি শুধু ডাটাবেস ক্রিয়েট করলে তাতে হবে না, আপনার এখন ডাটাবেস ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে কি জানতে হবে, যে আপনি কিভাবে ইউজারদেরকে অ্যাক্সেস দিবেন, কারণ ইউজাররা অ্যাক্সেস না পাইলে আসলে ডাটাবেস কনফিগার করে লাভ কি। এখন আপনি ডাটাবেস ক্রিয়েট করছেন, ওদিকে আপনি কোন ইউজারদেরকে অ্যাক্সেস দেন না কোনো কাজ করার জন্য, তাহলে তো হইলো না। সো ইউজারদেরকে যে অ্যাক্সেস দিবেন তা আসলে মানে কোন রোল কাদের জন্য দিবেন। এখন একজন হয়তো মানে চাইবে যে আমি শুধুমাত্র ডাটাবেজে সিলেক্ট করবো, আরেকজন বলবে না আমি সিলেক্ট করবো আর টেবিল ক্রিয়েট করবো, আরেকজন বলবে না আমি টেবিল ক্রিয়েট করবো আর ইনসার্ট করবো, আরেকজন বলবে আমি ইনসার্ট আপডেট ডিলিট সব কাজ করব ডাটাবেজের ভিতরে। সো ওই ধরনের পারমিশন গুলো আপনারা কিভাবে ইউজারদেরকে ম্যানেজ করে দিবেন। আবার দেখা যায় যে কোনো একটা একজন ইউজারকে আপনি সেশন কানেক্ট করার পারমিশন দিলেন, সে আসলে একজনই 500 সেশন কানেক্ট করে, তখন আপনার ডাটাবেজ হ্যাং হয়ে যাবে। সো আপনি কিভাবে সেই তাকে কন্ট্রোল করবেন, যেন ঠিক আছে তুমি 3টা সেশনের বেশি কানেক্ট করতে পারবা না, অথবা তুমি এক এক নাগারে 30 মিনিটের বেশি যদি আইডল বসে থাকো তাহলে তোমার সেশন ডিসকানেক্ট হয়ে যাবে। সো ইউজারদেরকে এভাবে করে ম্যানেজ করার বিভিন্ন ওয়ে আউট আমরা দেখবো আসলে কিভাবে ম্যানেজ করা যায়। এরপর আছে টেবিল স্পেস। ডাটাবেজের একটা, আপনি যে ডাটাবেজে ডাটা রাখতেছেন, এই ডাটাটা কোথায় রাখতেছেন, রাখতেছেন হলো টেবিল স্পেসের ভেতরে। ঠিক আছে, আপনি সো এই টেবিল স্পেস মেইন একটা মূল একটা প্রশ্ন, যেটার ভিতরে কি থাকতেছে, ডেটা থাকছে। আপনি যাই ডাটা ইনসার্ট করতেছেন ডাটাবেজের ভিতরে সেটা কই থাকতেছে, টেবিল স্পেসের ভেতরে। সো টেবিল স্পেস কে ম্যানেজ করাটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কি আপনি এখানে এর ভিতরে ডাটা রাখতেছেন। সো ওরাকলে যখন বাই ডিফল্ট ইনস্টল করছেন তখন কয়েকটা টেবিল স্পেস বাই ডিফল্ট জেনারেট হয়, যেমন সিস্টেম, সিসক্স, ইউজার্স, টেম, আনডু। সো এইগুলার ছাড়া আপনি যখন টেবিল স্পেস আপনি নিজে ক্রিয়েট করবেন ডাটা রাখার জন্য, সেগুলোকে বলা হয় ইউজার ম্যানেজ টেবিল স্পেস। ঠিক আছে, সো ইউজার ম্যানেজ টেবিল স্পেস আপনি কিভাবে ক্রিয়েট করবেন, সেটা সাইজ কত হবে, সেটা বিগ ফাইল হবে না না ডিফল্ট ডাটা ফাইল হবে, সেইগুলো আপনি কিভাবে করবেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা এই পোর্শনে আলোচনা করব। তারপরে সিসক্স এর ভিতরে কিছু টেবিল থাকে, যেমন অডিট টেবিল থাকে। সে অডিট টেবিলটা কি করতে হয়, যে সবসময় সিসক্স টেবিল স্পেসটা যাতে ফুল না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হয়। এখন অডিট যে টেবিলটা আছে সেটা অনেক ডাটা জেনারেট হয়, তো ওটাকে কিভাবে আপনি আরেকটা টেবিল স্পেস ক্রিয়েট করে মুভ করবেন। আবার আপনারা যখন এমআইএস সিস্টেম হয়, এমআইএস সিস্টেমে যখন বিগ বিগ লেভেলের কোয়ারি রান হয় তখন কি যেন আন্ডু টেবিল স্পেসটা অনেক বড় হয়ে যায়। সো ওইটাকে আবার নতুন করে একটা টেবিল স্পেস ক্রিয়েট করে আপনি কিভাবে আন্ডুটাকে রিলিজ করে দিবেন। সো এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, এরপরে আছে রিডোলগ ম্যানেজমেন্ট। ওরাকল সবসময় ওরাকল সাজেস্ট করে একটা আচ্ছা, রিডোলগটা কি, রিডোলগটা হইলো আপনার ডাটাবেসের ভিতরে যত অ্যাক্টিভিটি হয় সেই সবকিছু সব অ্যাক্টিভিটি প্রথমে রিডোলগে রাইট হয়, তারপরে ডাটাবেসে যদি সেটা পার্মানেন্টলি রাইট করেন তাহলে সেটা ডাটা ফাইলে রাইট হয়। সো এখন রিডোলগ ওরাকল সাজেস্ট করে যে একটা রিডোলগের সাইজ বাই ডিফল্ট ওরাকল দেয় 200 MB,
এটা ডাটাবেজের অনুসারে ডিপেন্ড করে যে আসলে ডাটাবেজের কত রিডোলগ আপনার সাইজ দরকার। এখন ওরাকল সাজেস্টেড হলো এভরি আওয়ারে 5 থেকে 6টা রিডোলগ ফাইল সুইচ করবে, মানে মোটামুটি 3টা রিডোলগ ফাইল ডাটাবেজের ভেতরে। সো 3টা রিডোলগ ফাইল একটার পর একটা সুইচ হয়, মানে ধরেন একটা সাইজ 200 MB হয়ে গেছে, তখন সেই ফাইলটা সুইচ করে আরেকটা চলে যায়, যেমন রোটেট হয়, ঠিক আছে, 3টা ফাইলের ভিতরে রোটেট করতে থাকে। সো ডাটাবেজ যখন আর্কাইভ লগ মোডে থাকে তখন এই একটা ফাইল যখন ফিল আপ হয়ে যায় বা আরেকটা ফাইলে চলে যায়, ওই ফাইলের ভিতরে যে কন্টেন্ট গুলো এতক্ষণ ধরে রাইট হয়েছে সেটা একটা আর্কাইভ লগ জেনারেট করে। সো এই জিনিসগুলো আমরা ইয়ে করবো, আর্কাইভ ডাটাবেসকে আর্কাইভ লগ মোডে নিব, রিডোলগের ফাইল সাইজ আমরা ইনক্রিজ করব, এক্সিস্টিং রিডোলগ ফাইলকে ড্রপ করব, এই কাজগুলো আমরা এখানে করব। ওকে, এরপরে আছে কন্ট্রোল ফাইল ব্যাক কিভাবে। ডাটাবেজের মোস্ট ইম্পর্টেন্ট একটা ফাইল হলো কন্ট্রোল ফাইল, যার ভিতরে ডাটা ফাইল ইনফরমেশন থাকে, ডাটা ফাইল কোথায় কি আছে, চেক পয়েন্টের ইনফরমেশন থাকে, আপনার রিডোলগ ফাইলের ইনফরমেশন থাকে, এই ধরনের ইনফরমেশন থাকে। এখন যদি কোনো কারণে এই কন্ট্রোল ফাইলটা কোনো কারণে ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ডাটাবেজের পুরো অ্যাক্টিভিটি ডাটাবেজ একদম ধরেন মাথায় নাই হয়ে গেছে। এখন মাথা নাই হয়ে গেলেও কিন্তু ডাটাবেজ মানে এটাকে মানে রিস্টোরেশনের ওয়ে আউট আছে, মানে কোন একটা ভাবে করা যায়। সো কিভাবে করা যায় এই ধরনের ক্রিটিক্যাল টাইমে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ইয়া করবো আসলে, এবং আমরা চেষ্টা করবো সেটাকে দেখানোর জন্য যে একদম ক্রিটিক্যাল টাইম, সেখানে আসলে কোনো ওয়ে নাই, আপনার কাছে কোনো ব্যাকআপ নাই, কিচ্ছু নাই, কন্ট্রোল ফাইল ডিলিট হয়ে গেছে, আপনি কিভাবে সেই কন্ট্রোল ফাইলটাকে রিকভার করবেন। ওকে, এরপর আছে ডাটাবেস মনিটর। আচ্ছা, ডাটাবেস মনিটরের ভিতরে কি কি পড়ে, ধরেন আপনি ব্যাকআপ নিচ্ছেন এভরিডে, সো আপনার কিছু স্ক্রিপ্ট থাকবে যে ব্যাকআপ কিভাবে আপনি চেক করবেন পরবর্তী দিন আইসা। আপনি আর্কাইভ লগ সুইচ, আমি একটুকে বলছি আর্কাইভ লগ সুইচ এভরি আওয়ারে 5 থেকে 6টা হওয়ার কথা। এখন আপনি পরের দিন এসে আপনি ডাটাবেস মনিটরিং করে দেখবেন যে আসলে গতকালকে কতটি আর্কাইভ লগ সুইচ হয়েছে, অথবা লাস্ট 7 দিনে আর্কাইভ লগ সুইচের রেশিও কত। তারপরে ডাটাবেজে কোনো ব্লকিং সেশন আছে কিনা, তারপর ডাটাবেজের ভিতরে কোনো ধরনের আপনার আহ, ওরা 600 এরও আসছে কিনা, কোনো আপনার ডাটাবেজে কোনো ধরনের ব্লক করাপশন আসছে কিনা, এই জিনিসগুলো আপনি কিভাবে মনিটরিং করবেন, কি ধরনের স্ক্রিপ্ট দিয়ে মনিটরিং করবেন। তারপর ডাটাবেজ ইনঅ্যাক্টিভ ইউজারের কাউন্ট অনেক বেড়ে গেছে কিনা, কোনো অবজেক্ট ইনভ্যালিড হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো আমরা দিয়ে দিব যে আসলে কিভাবে আপনি এটাকে মনিটরিং করবেন এবং আপনি কিভাবে রিপেয়ার করবেন এরপরে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে ডাটাবেজের অটোনোমাস ডাটাবেজ মানে ওসিআই ক্লাউডে আছে। এরপরে আমরা কি করবো, আমরা ডাটাবেজের অডিট নিয়ে একটু আলোচনা করবো, অডিট ডাটাবেজের কিভাবে অডিট করা যায়, আপনি কিভাবে ডাটাবেজের অডিট নিয়ে কাজ করবেন, সেই জিনিসটা আমরা মানে ফিজিক্যালি দেখবো আসলে কিভাবে করা যায়, কিভাবে অডিট, কি অডিট আছে, অডিট কিভাবে করবেন, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা করব। এটা ডাটাবেজের সিকিউরিটির ভিতরে পড়বে। আচ্ছা, এরপরে আছে যদি আমরা সময় পাই, এরপরে ডাটাবেজের যে সিকিউরিটি কিছু ফিচার আছে, যেমন টিডি আছে, ডাটাবেজ এনক্রিপশন, তারপরে এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। এছাড়া আমরা যদি আরো একটু সময় বের করতে পারি, তাহলে আমরা ডাটাবেজে কিভাবে প্যাচিং করে, কারণ ডাটাবেজে দেখা যায় যে ওরাকল মানে প্রতি বছর 4টা টাইমে প্যাচ রিলিজ করে, জানুয়ারি, তারপরে এপ্রিল, তারপরে জুলাই, তারপর অক্টোবর, এই 4টা টাইমে প্যাচ রিলিজ করে ডাটাবেজের প্যাচ সিকিউরিটি, এগুলোকে বলা হয় সিকিউরিটি প্যাচ। সো প্যাচ কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন ডাটাবেজে, যদি আহ, আপনি কোনো প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করতে, এটা প্যাচটা কিন্তু খুব দরকার, এখনকার ডাটাবেজে বিভিন্ন টাইপের ভালনারেবিলিটি চলে আসে। সো আপনি প্যাচ কিভাবে ইনস্টল করবেন সেটা আমরা দেখব, বাট এটা টোটালি ডিপেন্ড করবে সময়ের উপরে, যে আপনি যদি খুব ভালো নিতে পারেন তাইলে আমরা এই কাজগুলা করব। এছাড়া আরো অনেক জিনিস আছে, যেমন ডাটা গার্ড আছে, গোল্ডেন গেট আছে, তারপরে আরো জিনিসপত্র আছে যেটা নিয়ে লাইসেন্স, ওরাকল লাইসেন্সিং এর ইস্যু আছে। সো সময় পেলে আমরা আলোচনা করব, যদি আমরা লাস্টের দিকে সময় বের করতে পারি। এইটা হলো আমাদের মোটামুটি গাইডলাইন, যাতে আমরা মোটামুটি ওরাকলের অ্যাডমিন 1 এবং অ্যাডমিন 2 এবং এসকিউএল 3টা পোর্শনই চেষ্টা করেছি কভার আপ করার জন্য। আর বাকি অ্যাডভান্স কিছু জিনিস আমি আপনাদেরকে আগেই বলেছি, যেটা টোটালি ডিপেন্ড করবে আপনারা যদি ভালো মতো গ্রেপ আপ করতে পারেন, তাইলে আমরা সেটা নিয়ে আরো আগাবো। সেটা নিয়ে আমার কোনো ইয়া নাই যে আপনাদেরকে শেখাই, মানে না শিখিয়ে ছেড়ে দিব, বাট এরকম না, আপনারা যদি শিখতে চান, ক্লাসের যদি টাইম থাকে, আমরা অবশ্যই শিখবো। কিন্তু ক্লাসের টাইমে শুধুমাত্র আপনারা আমি শিখাইয়া যাব আপনারা শিখবেন, এটা কিন্তু আসলে লার্নিং না। আপনি কি শিখতেছেন,
আমাকে কিন্তু সেটা পরবর্তী দিন বুঝাইতে হবে যে ভাইয়া এই যে শিখছি এবং গতকালকে এটা বলছেন, আমরা এটা করছি। কারণ ব্যাপারটা হলো যে এই এই যে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশনের কোর্স আমি এর আগে অনেক কয়টা নিয়েছি। যেটা হয়, সবাই আসলে ধৈর্য রাখতে পারে না, এরপরে মোবাইল ভিডিওতে চলে যায়, মানে বাসায় বসে অনলাইনে মোবাইলে জয়েন করে বসে থাকে। ভাইয়া যা দেখাতে থাকুক, সমস্যা নাই, ভিডিও দেখে নিব না। ভিডিও আর কোনোদিন দেখা হয় না, আর ভাইয়ার ডিভিও আর হওয়া হয় না। সো এই মেন্টালিটি যদি কারো থাকে, তাইলে তার আসলে এখানে এই কোর্স করে কোনো লাভ নাই, তার জন্য টোটালি লস, এবং তার জন্য এই 8,000 বলেন আর 2,000 বলেন, তার টোটালি টাকা পয়সা লস। সো এই এই ধরনের মেন্টালিটি যদি কারো থাকে, তার জন্য আসলে এই কোর্স না, আগে ভাগে মানে ইয়ে করাই ভালো। কারণ সবাই আসলে সেই ধৈর্যটা, প্যাশনটা রাখতে পারবে না। কারণ এখানে এইটা হলো যে আপনাকে ওই যে বললাম যে আপনার শেষ করতে হলে আপনাকে দিন, এমন হতে পারে যে 2 ঘন্টার ক্লাস ভিডিও আপনি 2 ঘন্টায় শেষ করতে পারেন, আবার 2 ঘন্টার ভিডিও আপনি হয়তো সারাদিন ধরে আপনি প্র্যাকটিস করতে পারেন যে ভাইয়া কি করাইলো বুঝি নাই, গুগলিং করি, একটু চ্যাট জিপিটি দেই, কি বললো করতে পারছে, তাইলেই আসলে আপনি আপনার প্যাশন আছে। কিন্তু এছাড়া যদি না থাকে, যে চিন্তা করেন না ভর্তি হইলাম 10 দিন করলাম, এরপর আর ভালো লাগতেছে না, এবারে ওই মোবাইলে জয়েন করলাম, জয়েন করে থাকি, দেখি কি বলে, তাইলে আসলে আপনাকে এই কোর্স করে কোনো লাভ নেই। তাইলে আসলে শুধু শুধু টাকা নষ্ট না করে কোর্স না করাই ভালো। ঠিক আছে? সো এটা টোটালি আপ টু ইউ, আপনাদের ইচ্ছা। সো এখন আপনারা, মানে স্যার, ইমরান ভাই, ওনাদের কাছ আমি থেকে একটা প্রশ্নগুলো। প্রেজেন্টেশন দিব ছোট, তারপরে আমরা জাস্ট আমি 5 মিনিট একটা প্রেজেন্টেশন দিব, তারপরে আমরা সব কোশ্চেন অ্যান্সারে চলে যাব। So, সবাই একটু অনেকে দেখলাম যে ভাই পরে জয়েন করছেন, অনেক কিছু নতুন কোশ্চেন করতেছেন। সো তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, আমি চ্যাট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, অনেক অনেক ডকুমেন্ট চাচ্ছেন, ক্লাস রেকর্ডিং চাচ্ছেন, বা আরো কোয়েরি করতেছেন। সো একটু কাইন্ডলি আপনারা যদি রেজিস্ট্রেশন করেন, আমরা এই যে আজকের যে ক্লাসের আউটলাইন প্লাস আদার্স যা আছে, প্লাস হচ্ছে আমি একটা প্রেজেন্টেশন দিব, সেই স্লাইডটা সহ আমি কালকে মেল করে দিব। সো কাইন্ডলি আপনারা রেজিস্ট্রেশনটা করেন। আমরা যেটা হচ্ছে ভাইয়া, আহ, আপনাদের ওই যে জাস্ট আমার প্রেজেন্টেশনটার পরেই আমরা আপনাদের মূল কোশ্চেনগুলো যেগুলো আছে এগুলো নোট রাখেন, আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। এবং আপনাদের যত কোশ্চেন আছে ইনশাল্লাহ সব কোশ্চেনই নেওয়া হবে, কারো কোনো কোশ্চেনই মানে এখানে লিমিটেড কোনো কোশ্চেন নাই। আপনাদের ভ্যালিড যত কোশ্চেন আছে যেগুলো আমাদের দেওয়া সম্ভব সবগুলোই নিব। সো আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, 1 মিনিট। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। জি। ওয়েলকাম, ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে ইমরান বলছি। আমার নামও ইমরান, আপনাদের স্যারের নামও ইমরান। আপনাদের স্যার মেঘনা ব্যাংকে চাকরি করেন, সে শুরুতে বলেছেন, অনেকে নতুন জয়েন করেছেন, আমি জাস্ট একটু রিপিট করে দিলাম। আহ, আপনার স্যারের সাথে আমার অনেক কিছুই মেলে, আমরা একই এলাকার মানুষ। সো আমিও ডিবিএর টুকটাক কাজ করি, আমি স্যারের মতো এত এক্সপার্ট না, বাট আমি টুকটাক কাজ করি। সো আমিও স্যারের মতোই আর কি টুকটাক কাজ করি, কাজ করার চেষ্টা করি। আহ, পাশাপাশি স্যারের সাথে আমি আপনাদের এই কোর্সে কোর্স কন্ডাক্টর হিসেবে থাকবো, কনসালটেন্ট। আমি যেটা করবো যে স্যার তো ক্লাস দিবেন, প্লাস ক্লাসের বাইরেও আপনাদের অনেক কিছুতে হেল্প লাগবে। ক্লাসের রেকর্ডিং, ম্যাটেরিয়াল, বুকস, ল্যাব সেট আপস, আদার্স অনেক কিছু সামনে আসবে। সো সব কিছুতে দেখা যাবে স্যার যেহেতু একটা বড় ব্যাংকে আছেন, উনি ব্যস্ত থাকবেন, পাশাপাশি আমি আপনাদেরকে সাপোর্ট দিব। প্লাস হচ্ছে ক্যারিয়ার গাইডলাইন বা জব প্লেসমেন্ট এইসব ব্যাপারেও আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে হেল্প করতে। একটা জিনিস আমি একটু বলে নিই, যদি আপনি বিশেষ করে আপনি দেখবেন যে বাংলাদেশের, আমি একটা জিনিস খুব অবাক হই, বাংলাদেশের টেকনিক্যাল যারা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস আমি খুব খেয়াল করছি, তারা টেকনিক্যাল সাইডে পড়ে, কম্পিউটার সায়েন্সে পড়ে গ্রাফিক্সের কাজ করে। সো কিন্তু তারা যদি চায়, মানে তারা গ্রাফিক্সের কাজ করার একটাই কারণ যে নেটওয়ার্কিং এ কাজ করলে অনেক সময় ফিল্ডে যাইতে হয়, সিস্টেমে কাজ করলে, ভেন্ডর সাইডে কাজ করলে অনেক সময় বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করতে হয়, তারা একটা ডেস্ক জব চায়। ডিবি হচ্ছে বেস্ট ডেস্ক জব। এখানে আপনার কোনো হাঁটাহাঁটির কোনো ব্যাপার নাই, এইখানে আপনার ক্লায়েন্ট মিটিং এরও কোনো ব্যাপার নাই, এইখানে আপনি ডেটাবেজের অ্যাডমিনিস্ট্রেশন, রিপোর্টিং, বিভিন্ন কাজ করতে পারবেন। এবং যারা ফ্রেশার আছেন, আপনারা যদি চিন্তা করেন যে না আমি টেকনিক্যাল লাইনেই ক্যারিয়ার করব, একটা জায়গায় এখন পর্যন্ত দেখবেন যে খুব শর্টেজ, সেটা হচ্ছে ডিবি এর লোকজন।
আমি আপনার গ্যারান্টি দিয়ে বলি, বাংলাদেশে অল্প কিছু ট্রেনিং সেন্টার ডিবিএ কোর্স করায়, প্লাস অল্প কিছু ইনস্টিটিউট আছে যারা ভালো ডিবিএ এক্সপার্ট সাপোর্ট দেয়। আপনি শুনলে অবাক হবেন যে ডিবিএ সাপোর্ট নেওয়ার জন্যই অনেক কোম্পানির কাছ থেকে সাপোর্ট নেওয়া লাগে। যে ধরেন আপনি কোর ব্যাংকিং সফটওয়্যার নিছেন এক জায়গা থেকে, বা ডিবিএ সাপোর্ট নিতেছেন অন্য কারো কাছ থেকে বা দেশের বাইরে থেকে। সো কারণ কি, আমাদের ওই পরিমাণে রিসোর্স নাই। কারণ কি, ডিবিএটা আসলে এত ইজি না, এত হার্ডও না, একটু পেশেন্ট নিয়ে একটু ধৈর্য ধরে করতে হয়। আমাদের ক্ষেত্রে যেটা হয় কি ভাই, আমাদের একটা খুব ব্যাড মাইন্ডসেট আছে। আমরা সবসময় ইজিটাকেই চয়েস করি, ইজি মানি, ইজি লাইফ। আপনি সিম্পল একটা উদাহরণ দিই, যে আমাদের দেখবেন, আমি অনেক মানুষকে দেখছি লাখ লাখ কোটি কোটি টাকা শেয়ার বাজারে নষ্ট করছে, আবার 2 দিন পর শেয়ার বাজার ভালো হয়েছে, আবার সে রিইনভেস্ট করছে। তার কোনো মায়া নাই, কারণ ওই যে কোনো কারণে, এটা হচ্ছে একটা জুয়ার মতো, যদি কোনো কারণে আপনি 10 টাকা থেকে 15 টাকা পেয়ে যান, তাহলে তো কষ্ট করা লাগতেছে না। বাট কিন্তু সে যদি এই টাকাটা ব্যাংকে বা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতো, যেটা একটু সেফ আর একটু আপনাকে অল্প অল্প রিটার্ন দিবে, কিন্তু সেটা করে না। সো আমাদের ম্যাক্সিমাম মানুষেরই এইটাই, স্যার যেটা বললেন, যে আমরা একটা ব্যাচে 10 জন, 12 জন, 15 জন, 20 জন, হোয়াট এভার যাই ভর্তি করি, পরে দেখা যায় যে ধৈর্যটা রাখে না। কিন্তু সে যদি ধৈর্য ধরে, আমাদের এই কোর্সটা 3 মাস হবে, তো 3 মাস যদি একটু ধৈর্য ধরে কাজ করে বা কাজ শেখে, তার কিন্তু আর পিছনে তাকানো লাগে না। এমন কোনো ব্যাংক নাই যেখানে ডিবিএ লাগে না, এবং কোনো কোনো ব্যাংকে 4 জন, 5 জন, 7 জন, 8 জন, 10 জন, আরো বেশি বড় টিমেরও ডিবিএ আছে। এবার আসেন সফটওয়্যার ফার্ম, সবগুলা সফটওয়্যার ফার্মে ডিবিএ আছে। যত গ্রুপ অফ কোম্পানি, যত ফাইন্যান্স কোম্পানি, সব জায়গায় ডিবিএ আছে। আপনি আপনি আজকে নিজে আপনার সার্কেলে দেখবেন একটু খোঁজ করে, যে কয়জন ডিবিএ এর সাথে আপনার পরিচয় আছে। আপনি দেখবেন ফ্রিল্যান্সার কোটি কোটি টাকা কামায়, গল্প শুনবেন, টিকটকার, এইটা ওইটা, কিন্তু আপনি ডিবিএ পাবেন না। সো আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনি ক্যারিয়ার পাথ ওই জায়গায় চয়েস করেন যেখানে আপনার ডিমান্ড বেশি। আপনি দেশের বাইরে, আমার কথা বিশ্বাস করা লাগবে না, আপনি বিডি জবসে খুঁজবেন, দেশের বাইরের জব সার্কুলারে খুঁজবেন, অনলাইন কাজে খুঁজবেন, যে কোন কাজের সার্কুলার দিচ্ছে লোক পাচ্ছে না, সেটা হচ্ছে ডিবিএ। কারণ কি, এই জায়গায় একটু প্র্যাকটিস দরকার আছে, এখানে একটু ধৈর্যের দরকার আছে, এই ধৈর্যটা আমরা দেখাই না। সো পরের স্লাইডে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সের নাম হচ্ছে ওরাকল ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। এইখানে আসলে আমরা 2টা এক্সাম সহ আর কি কোর্সটা প্ল্যান করছি, অ্যাডমিন 1, অ্যাডমিন 2। আর কোর্সটা হচ্ছে 60 আওয়ার্স। বাট 60 আওয়ার্সের মধ্যে স্যার বারবার বলছেন সীমাবদ্ধ থাকে না, এটা বেশি করাইতে চায়। স্যারের খুব ইচ্ছা, স্যার অনেক কিছু শিখাইতে চায়, কিন্তু আমাদের যেটা হয় কি, লাস্টে প্রাইমারি স্কুলের মতো হয়ে যায়, যে ধরে বাঁধতে তারপরে শেখানো লাগে। তা আমরা এমন কেসও আমাদের ঘটছে যে ভাই ক্লাস না করলে টাকা ফেরত নিয়ে যান, আমাদের টাকার দরকার নাই, কারণ আমরা এখানে শিখাইতে আসছি। মানে স্যার আমাকে একটা জিনিস নিয়ে অনেক আর্গুমেন্ট করছে, স্যারের কাছে ফাইট করে আমি এই কোর্স ফিটা কমাইছি। বাট শুধু এই ব্যাচের জন্য, যে না স্যার, আমরা কিছু স্টুডেন্টকে সিরিয়াসলি শেখানোর চেষ্টা করতেছি, বাট আমরা কোর্স ফি এর পরে আর কম নিব না। আর আমাদের এই কোর্সটা শুরু হবে ঠিক নেক্সট রবিবার থেকে। নর্মালি আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হবে, সেটা হচ্ছে ফ্রাইডে অ্যান্ড সানডে, শুক্রবার আর রবিবার রাত 9টা থেকে 11টা। আর আমাদের ফার্স্ট ক্লাসটা হবে হচ্ছে নেক্সট রবিবারে। আর এখন প্রশ্ন আসতে পারে যে কেন আপনি আমাদের কাছে করবেন, সেটা হচ্ছে যে আমাদের স্যার যেটা করাবেন পুরো হ্যান্ডস অন ল্যাবে করাবেন। স্যার যেটা বললেন, যে আমি ক্লাস করাই দিলাম, আপনি বললেন আমি হ্যাঁ স্যার বাসায় পড়ছি, বাসায় দেখছি, এরকম না। আপনি কি করছেন আপনাকে দেখাইতে হবে, স্ক্রিন শেয়ার করে দেখাইতে হবে। তারপরে স্যার হচ্ছে অনেক সিনিয়র প্লাস সার্টিফাইড ট্রেনার। আর 2 বছরের আমরা একটা রিপিট ফ্যাসিলিটি রাখছি। এটার কারণ কি, নতুন নতুন অনেক আপডেট আসে। সো দেখা যায় যে আপনি করছেন, একবার একটু চোখ বুলাই নিলে 2-3টা ক্লাস, 5টা ক্লাস বা ফুল কোর্স, জাস্ট তখন আর সমস্যা হয় না। বা নতুন কিছু আসছে, স্যার এখন যেভাবে পড়াচ্ছে, নতুন একটা প্যাচ আপডেট আসলে, নতুন একটা ভার্সন আপডেট আসলে 2-3টা টপিক নতুন আসতে পারে, সেই জন্য আমাদের রিপিট ফ্যাসিলিটিটা রাখা। উইদাউট এনি কন্ডিশন আপনি 2 বছরের মধ্যে এই 8,000 টাকা দিয়ে যদি ভর্তি হন, তাহলে আপনি এটা করতে পারবেন। প্লাস হচ্ছে আমরা এই ক্লাসগুলো রেকর্ড করব। কারণ মানে আমরা 100% ফুল প্রুফ এটা বলতে পারি না যে আপনি সব সময় ক্লাস করতে পারবেন, বা আপনার কোনো পার্সোনাল প্রবলেম হবে না, আপনার এক্সাম থাকবে না, আপনার অন্য সমস্যা হবে না। হবেই। সো আমরা যেটা করব, ক্লাস ফুল রেকর্ড করব, করে একটা ইউটিউব চ্যানেলে ক্লাস বাই ক্লাস, টপিক বাই টপিক পুরাটা দিয়ে দিব, আপনারা ওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর আমরা একটা কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেট দিয়ে দিব, কারণ আপনি যখন কোথাও অ্যাপ্লাই করবেন, তখন তো আপনাকে শো করতে হবে যে আসলে আমি কোর্স করছি, এটার একটা ডকুমেন্ট। সো এইটা। আর লাস্টলি আমরা যেটা করবো, যে ভেন্ডর এক্সামের একটা প্রিপারেশন নিব। এইখানে আসলে ভেন্ডর এক্সাম নিয়ে আমি বিস্তারিত, আমার একটা স্লাইড আছে, সেখানে কথা বলবো। আর আমি কোর্স ফিটা আগেও বলেছি, আবারও বলছি, নর্মালি এই কোর্স ফিটা 20, 25, 30 এরকম হয়।
আমার কথা বিশ্বাস করা লাগবে না, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনি নিজেই, এখন গুগলের যুগ, চ্যাট জিপিটির যুগ। কিন্তু এই কোর্সটা শুধু আমি চাচ্ছি যে কিছু ছেলেপেলে যারা একান্ত শেখার ইচ্ছা আছে, আমার কাছে ব্যক্তিগত অনেক রিকোয়েস্ট আসছে যে ভাই ডিবিএ কোর্স করব, 20,000 টাকা ফি, 15,000 টাকা ফি বা অমুক ফি, এটার জন্য করতে পারতেছি না, শুধু তাদের জন্যই কোর্স ফিটা কমানো, যারা খুব সিরিয়াস মানুষ শিখতে চায় তাদের জন্য। আমার একটাই রিকোয়েস্ট যে আপনাদের যত ধরনের প্রবলেম আছে সেগুলো আপনি আমাদেরকে বলেন, আমারে বলেন স্পেশালি। আপনার ক্লাস টাইমিং নিয়ে সমস্যা একটা হইতে পারে, আপনার টাকা পয়সার সমস্যা একটা হইতে পারে, আপনার ইউনিভার্সিটিতে পড়াশোনার চাপ একটা হইতে পারে, আপনার ধরেন পার্সোনাল আর অনেক সমস্যা আছে, আপনি কম বোঝেন, আপনার দুইবার পড়া লাগে, আপনার ডকুমেন্ট লাগে, আপনার হার্ড কপি লাগে, হোয়াট এভার দ্য প্রবলেম, সবগুলা এক সাইডে রাখেন। আর এক সাইডে আপনি এই প্ল্যান করেন যে না, আমি আগামী 3 মাস খুব ভালোভাবে ওরাকল ডিবিএ শিখবো। আমি আপনার গ্যারান্টি দিলাম যে আপনি যদি তারপরের 6 মাসের মধ্যে জব না পান, আপনি আমারে বললেন যে ভাই আপনার কথা শুনছি, আপনার কথা শুনে জব পাই নাই, বাট সিরিয়াসলি শিখতে হবে। এইখানে কিন্তু অনেক কিছু স্যার যেটা দেখাইলেন, স্যার হয়তো বা আপনাদেরকে ইন ডিটেল বুঝাইছে, বা যারা একটু হালকা পাতলা জানেন তারা বুঝতে পারেন, বাট সিরিয়াসলি যারা শিখতে চায় তাদের নিয়ে আমরা আসলে এটাকে আগাইতে চাই। কারণ ডিবিএর কোর্সগুলো আসলে হয়তো র্যান্ডম আমরা অফারও করি না, বা অফার করা হবেও না বছরে হয়তো বা একটা বা দুইটা, কারণ স্যার এত ব্যস্ত মানুষ, স্যারের পক্ষে আসলে সম্ভব হবে না যে এরকম মাল্টিপল টাইম মাল্টিপল সময় ব্যাচ নেওয়া। প্লাস যেটা করা হবে, যখন আপনি যদি কোনো জবে টবে ঢোকেন, তখন দেখা যাবে কি অনেক জিনিস রিলেটেড কোশ্চেন আসবে, কোয়েরি আসবে যে ভাই এটা কিভাবে করব, আমার অর্গানাইজেশন এরকম চলতেছে। সো সেই জিনিসগুলোর জন্য আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সব স্টুডেন্টদের জন্য। আপনারা যে কোনো সময় আমাদেরকে কোয়ারি করবেন যে ভাই এভাবে করা যেতে পারে, এভাবে করতে চাইতেছি, এই পজিশনে জয়েন করছি, এই প্রবলেম ফেস করতেছি। এবং এটা হয়, আমি স্যাররে দেখছি যে আমাদের সব ব্যাচের স্টুডেন্টরা কোশ্চেন করে। হ্যাঁ ধরেন ইনস্ট্যান্ট তো আর সম্ভব হয় না, আপনি এটা কোয়েরি দিলেন সকালে, আমরা হয়তো বা সন্ধ্যার দিকে অ্যান্সার দিয়ে দিলাম। এবার আসি ভেন্ডর এক্সাম নিয়ে। এই কোর্সে যে টপিকগুলো থাকবে তার দিয়ে আপনি দুইটা ভেন্ডর এক্সাম দিতে পারবেন, একটা হচ্ছে 82, একটা 83, অ্যাডমিন 1 অ্যাডমিন 2 বলে। এটা হচ্ছে আপনার ওরাকল ডিবি অ্যাডমিন 1, অ্যাডমিন 2। এই অ্যাডমিন 1 অ্যাডমিন 2 কোশ্চেন পরীক্ষাটা খুব বেশি কঠিন হয় না, খুবই সহজ হয়। আপনার এখানে মাল্টিপল চয়েস মাল্টিপল রেসপন্স টাইপের কোশ্চেন আসে, 120 মিনিটের পরীক্ষা হয়, বেসিক্যালি 2 ঘন্টার। তো 2 ঘন্টার পরীক্ষায় 72টা কোশ্চেন আসে, অনেক সময় 68টাও আসে, আমি হায়েস্টটাই ধরে রেখেছি। এবং এটা অনলাইনে পরীক্ষাটা হয় এবং খুব ইজি একটা পরীক্ষা হয়। এক্সামের জন্য স্যার প্লাস আমি আপনাদেরকে আলাদা প্রিপারেশন প্লাস ডাম্পস যা লাগে দিয়ে দিব। নর্মালি এক্সাম ফি হচ্ছে $245, বাংলাদেশি টাকায় $245, US ডলার। সেটা বাংলাদেশে কনভার্ট করলে যা হয় আর কি। বাট আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা অনেক সময় $50 থেকে $100 পর্যন্ত পার এক্সামে ডিসকাউন্ট দিতে পারি। যে ভাই আমি পরীক্ষাটা দিতে চাচ্ছি, আমি এরকম দিতে চাচ্ছি, বা আমাদেরকে আগে বলে রাখলে আপনাকে $50 থেকে $100 মধ্যে আমরা এটা ডিসকাউন্ট দিতে পারি। সেক্ষেত্রে আপনি খুব অল্প টাকায় আর কি, ধরেন সেক্ষেত্রে যদি ইভেন $200 ধরেন, খুব বেশি টাকা না, 20,000 টাকা আপনি দিলে এটা আসলে কোর্স অর্থই হয় আর কি। ঠিক আছে, বাট ভেন্ডর এক্সাম না দিলেও আপনি যদি খুব ভালোভাবে কাজ শেখেন, আপনার জন্য মার্কেট খুব ওপেন, কারণ এটা একদম প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন। সো এখানে আপনি কোশ্চেন অ্যান্সার দিতে পারলে এইচআর অথবা টিম লিড অবশ্যই আপনাকে রিক্রুট করবে। আর এইখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর থ্যাংক ইউ আসলে, আপনাদেরকে এটাই বলার ছিল। সো এখন আপনাদের আসলে কোশ্চেন অ্যান্সার নেওয়া হবে। যেটা হচ্ছে যে অনেকে নতুন জয়েন করেছেন, ঠিক আছে। আ- আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ভাই, আমরা মোহাম্মদপুরে ধানমন্ডিতে আমরা অফিস নিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি অফলাইনের অপারেশনও শুরু করবো, আমরা অনলাইনটাই চালাচ্ছি। সো একটা মিনিট, অনেকেই নতুন জয়েন করেছেন, নতুন মুখ দেখতে পাচ্ছে, একদম ফ্রেশার। তারা হয়তোবা, আপনারা যারা নতুন জয়েন করেছেন তারা হয়তোবা প্রথম দিকের ভিডিওটা পান নাই, বা স্যারের স্লাইডটা পান নাই। তো সবার রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি আপনারা একটু জাস্ট ওই যে চ্যাট বক্সে যে রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়েছি, এটা একটু ফুল পূরণ করে দিলে আপনাদের দেখা যাবে যে অনেকের যারা প্রথম দিকে স্যারের ভিডিওটা বা স্যারের কথাগুলো পান নাই, তাদেরকে আমরা ভিডিওটা কালকে শেয়ার করে দিব। সো একটু কাইন্ডলি সবাই রেজিস্ট্রেশন করেন, আর এক এক করে আপনারা কোশ্চেন করতে থাকেন, আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন স্যারের কাছে বা আমার কাছে এখন করতে পারেন। জি ভাই, কোশ্চেন শুরু করেন আপনারা। হ্যালো, হ্যালো।
জি ভাই, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি ভাই, আসসালামু আলাইকুম। আম, আমি আসলে শুরু থেকে ছিলাম না, আমি কিছুক্ষণ আগে জয়েন করেছি। আমি আসলে আহ, একটু বাইরে ছিলাম, লেট হয়ে গেল জয়েন করতে। আমার কোয়েরি হচ্ছে যে অ্যাডমিন ডিবিএ এক্সাম দেওয়ার জন্য কি দুটো এক্সাম এট এ টাইম দিতে হয়, মানে একটা দেওয়ার পরে হয়তো আহ, কিছু গ্যাপ রেখে পরে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? জি জি, সুযোগ আছে, সুযোগ আছে। একটা একটা করেই দিতে হবে বেসিক্যালি। না না, একটা একটা বলতে আমি এক মাসে একটা দিলাম, পরের মাসে বা 2 মাস পরে একটা দিলাম, হুম এরকম হুম, কি দিতে দেওয়ার পারবেন। সুযোগ আছে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, হ্যাঁ আপনি দিতে পারবেন ভাই, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে দুটো এক্সাম আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং আলাদাভাবে দেওয়ার সুযোগ আছে আর কি। জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ভাইয়া, ক্লাস কি এই জুমে হবে? জুমে তো অনেক সমস্যা করে, কেটে কেটে যায় মাঝে মাঝে। না, জুম মানে যতগুলো আছে, ধরেন আমরা তো টিম ইউজ করি, জুম ইউজ করি, বা আদার্স অনেক কিছু ইউজ করি, ঠিক আছে, কিন্তু হুম। জুমই সবচেয়ে বেটার। আপনার বোধহয় নেটে কিন্তু প্রবলেম হবে, কারণ মিটের থেকেও জুম মোটামুটি ভালোই, কারণ আমাদের সবগুলা ক্লাস জুমে হয়। আমি তো প্রায় 10 বছর ধরে ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং সেন্টারের সাথে ইয়ে আছে, এবং গত 4-5 বছর ধরে ক্লাসগুলো নিচ্ছি। আমি ধরেন অনেকগুলো প্ল্যাটফর্ম ইউজ করছি, কিন্তু জুমটাই আমার কাছে মোটামুটি প্রেফারেবল হয়েছে আর কি। আমার মনে হয় কি, আপনি যদি মোবাইল বা ল্যাপটপে জয়েন করেন, আপনি একবার জাস্ট মানে ওইটাকে আনইনস্টল করে আপডেট ভার্সন দিয়ে রিজয়েন করে দেখেন, খুব অল্প ব্যান্ডউইথও আপনি জুমে ভালো ক্লাস করতে পারবেন। জি ভাই, আপনারা কোশ্চেন করেন, এক একজন করে কোশ্চেন। জি জি ভাই, বলেন। আমার মেইন টার্গেট হলো ভেন্ডর এক্সামটা দেয়া, প্লাস হলো লিনাক্সে প্র্যাকটিসটা করা। আমি যদিও ডিবিএ কাজটা করি না, তারপরে মানে শিখতে চাচ্ছি আর কি, ঠিকঠাক মতো। সম্ভব কিনা? স্যার আপনি অ্যান্সার দেন। আচ্ছা, আমরা তো আসলে অফার করতেছি ডিবিএ কোর্সটাই, ঠিক আছে। আপনি যেহেতু ভেন্ডর এক্সাম দিতে চাচ্ছেন, ওরাকলে দুইটা অলরেডি বলছে, ওরাকলে দুইটা এক্সাম আছে, একটা হলো ওসি এ আর একটা হলো ওসিপি। ওসিএটা আপনি ওই যে একটা অ্যামাউন্ট আছে, আগে তো 30,000 টাকার মতো, ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে হয়তো একটু কম আসবে। এর সাথে ডাম্পস বা আপনাদের যেটা আছে এটা দিয়ে আপনি ওসিএটা কমপ্লিট করবেন, ওসিএর পরে আপনি ওসিপিটা এক্সামটা দিতে পারবেন। আর আমাদের এই ক্লাসটা টোটালি লিনাক্স বেজই হবে, আমরা ডাটাবেজের সব কাজ বাজ লিনাক্সের উপরেই করব। সো এটা নিয়ে আপনার কোনো আমাদের কোনো ইয়া নাই। মানে আমরা আসলে উইন্ডোজ প্ল্যাটফর্মে করব না, কারণ উইন্ডোজ প্ল্যাটফর্ম প্রোডাকশন লেভেলে তেমন একটা ইউজ হয় না, ঠিক আছে। সো উইন্ডোজ প্ল্যাটফর্মটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, যদি কোনো ইস্যু আমাকে বলবেন, বাট আমরা কাজ করব হলো লিনাক্স প্ল্যাটফর্মে। প্র্যাকটিস করার জন্য কি আপনারা কোনো আমাদেরকে প্ল্যাটফর্ম দিবেন কিনা, অনলাইন প্ল্যাটফর্ম? না, প্র্যাকটিস আপনি আপনার ল্যাপটপে করতে পারবেন। এখন যেটা হচ্ছে যে এনভায়রনমেন্ট যেটা রেডি করা লাগবে, ওইটা আমরা দেখাই দিব আর কি। আর যদি ধরেন কারো এমন হয় যে ধরেন, আমি যেটা পাইছি, যে ধরেন অনেকে কোর্স শুরু করার পরে যখন আমরা আপডেট অনেক কিছু দেখাচ্ছি, তার ল্যাপটপে সাপোর্ট করতেছে না, সেক্ষেত্রে আমরা ধরেন আপনার জন্য ভার্চুয়াল কোনো কিছু অ্যারেঞ্জ করে দিতে পারবো থ্যাংক ইউ। ল্যাবের জন্য। জি, থ্যাংক ইউ, ঠিক আছে। আচ্ছা মানে ভাইয়া, এটা যেটা হয় কি, জি বলেন ভাই, আপনি বলেন। আচ্ছা এইখানে কি ওই যে বুকস গুলা কি ইয়া করা হবে, সরবরাহ করা হবে, মানে সাপোর্টিং বুক? সাপোর্টিং যেটা হচ্ছে, স্যার প্রতিদিন আপনার ক্লাসের যে স্ক্রিপ্টিং প্লাস হুম হুম হুম। স্লাইড প্লাস সাপোর্টিং যা আছে, আমরা একটা যেটা বললাম, আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, যারা অ্যাডমিশন নেবেন সবাইকে হ্যাঁ, নিয়ে। ওইখানে আমরা প্রতিদিনের ক্লাস প্রতিদিন আমরা শেয়ার করে দিব আর কি, প্রতিদিন যত ডকুমেন্ট থাকবে। কারণ এটা যতই আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে, মানে এই এই কাজটা তো রেগুলার বেসিস হবে না, পরে দেখবো যে ভুলেই গেছি। প্রতিদিনই তো আমরা প্র্যাকটিস করবো, যেহেতু আমরা এখানে আমার মতে মনে হয় যে অনেকেই একমত হবে, আমরা যেহেতু এখানে পড়তে হবো, ক্লাস করবো, নিশ্চয়ই শেখার আগ্রহ থেকে টাকাগুলো তো আর এমনি এমনি আমরা খরচ করবো না, তাই না? জি, সেজন্য বললাম যে ওগুলা হইলে তো তখন একটু দেখলেই বুঝতে পারবো, হ্যাঁ আমি তো আসলে এইভাবেই করছিলাম, মনে হ্যাঁ পড়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্যই যেটা আমরা করবো ভাই, ধরেন স্যার তো প্রতিদিন একটা ক্লাস নিবেন, ক্লাস নিলে স্যার যে প্র্যাকটিসগুলো করবেন, যে স্ক্রিপ্টগুলো লিখবেন, বা যে স্লাইডগুলো ইউজ করবেন, ওইটা আমরা প্রতি ক্লাস ওয়াইজ আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব।
ধরেন একটা ক্লাস হইলো, ধরেন আজকে সাপোজ রবিবার একটা ক্লাস হইলো, এই যে ধরেন আজকে আমি একটা স্লাইড হুম, দেখাইছি, স্যার একটা আউটলাইন দেখাইছে, এটা আমরা কালকে হুম, সকালে বা আজকে রাতেই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, যাতে আপনি পরের দিন আবার ওই ভিডিও রেকর্ড দেখে প্লাস ওই স্লাইড দেখে প্র্যাকটিস করতে পারেন। স্বাভাবিক আপনি একটু সময় গেলে মানুষের মনে থাকবে না, বা ধরেন 2 4 6 মাস পরে হয়তো বা কোনো একটা টপিক ভুলে গেছেন, জাস্ট ওই স্লাইডটা একটু চোখ বুলাইলে বা স্ক্রিপ্টিংটা চোখ বুলাইলে হয়ে যাবে। আর ভাইয়া ভর্তির ক্ষেত্রে এখন আমাদের কি ফুল পেমেন্ট করতে হবে নাকি কত তো এই কিভাবে ভর্তির এটা করতে বিষয়গুলো নিয়ে আমাদের কোর্স কোঅর্ডিনেটর মুকুল ভাই, ওই যে কালকে আমি এই যে সবার কাছ থেকে রেজিস্ট্রেশন লিঙ্কটা নিলাম, যে উনি কালকে জি। বিস্তারিত পাঠিয়ে দিবে যে পেমেন্ট অনেকগুলো হুম, মেথড আছে, তো আপনি কিভাবে কি করতে চাচ্ছেন। সো উনি হুম, ভর্তি নিয়ে কথা বলবে ইনশাল্লাহ। সো এটা ইনশাল্লাহ। নিয়ে কোনো ওয়ারির বিষয় নাই আর কি। আর দুই একজন বলতেছেন যে ভাই কোর্স ফি কমানোর ব্যাপারটা আসলে শুধুমাত্র সবাই শিখবেন দেখে এটা খুব কমানো হয়েছে, আমার মনে হয় না যে এটা আসলে কমানোর স্কোপ খুব কম, বাট তারপরও অনেকের পেমেন্ট মেথড অনুযায়ী ওইটা মুকুল ভাই কালকে আপনাদের সাথে কথা বলবেন। হুম। তো আমার একটা ইয়ে ছিল, তো আমরা তো আসলে উইন্ডোজ ইউজ করি, আবার লিনাক্স ইউজ করি, আবার দেখা যাচ্ছে ডেভেলপমেন্টে আমরা উইন্ডোজ সার্ভারটাই বেশি ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আসলে উইন্ডোজ এর সাথে আছে এএসএম টা, ওইটা একটু দেখতে চাচ্ছিলাম। মানে আমাদের যদিও টার্গেট হচ্ছে লিনাক্স, এটা দিয়ে প্রোডাকশন সার্ভার, বাট ডেভেলপমেন্ট সার্ভার তো দেখা যাচ্ছে যে উইন্ডোজ উইন্ডোজ বেস, এটা আসলে একটু মানে এইখানে টাচ করানো যায় কিনা, মানে ভাইয়া করবে কিনা, ভাইয়া তো যদি একটু মানে ডেডিকেটেড যে না আমি লিনাক্স কি টার্গেট, ভাই আমাদেরও উইন্ডোজে টার্গেট। আসলে না, একটা জিনিস কি, উইন্ডোজে আপনি ইনস্টলেশন করাটা কিন্তু তেমন একটা টাফ বিষয় না, কারণ আপনি এখানে একটা জিনিস চিন্তা করবেন যে এখানে আমি রান ইনস্টল করার পরে যে উইন্ডোটা ওপেন হবে, এইটা আপনার লিনাক্স উইন্ডোজের ক্ষেত্রে সেটআপ যখন ক্লিক করবেন, ওখানেও সেম উইন্ডোটাই ওপেন হবে। সো আপনি এইখানের জিনিসটা লিনাক্সে যদি ঠিক মতো বুঝতে পারেন, আপনি উইন্ডোজের কাজটাও আপনি ইজিলি করতে পারবেন। হ্যাঁ, পাশাপাশি প্যারালাল যদি একটু মানে টাচ দিয়ে যাইতেন, যেহেতু আপনি তাহলে ভালো হবে আর কি। আপনি ওইটা যদি লিনাক্সে দেখান, কিন্তু পাশাপাশি উইন্ডোজ এর টাস্কটা একটু বলে যদি চান যে হ্যাঁ উইন্ডোজ আসলে এভাবে হয়, এটা যখন আমরা চ্যাট জিপিটি সার্চ দিই না যে উইন্ডোজ এর জন্য এই ধরনের কমান্ড, লিনাক্স এর জন্য এই ধরনের কমান্ড, কিন্তু সেই লিনাক্সেরই ডাটাবেজের টোটালটা ডাটাবেজের দেখায়। কমান্ডের ক্ষেত্রে উইন্ডোজ এবং লিনাক্সে কোনো ডিফারেন্স নাই, সেম জিনিস। হুম, শুধু সেট আপটা আলাদা, বুঝতে পারি। সেট হুম, আপ হুম, বাদে বাকি শুধু সব এক। সেটআপটাও আলাদা না। সেটআপের সময় আপনি একটাতে রান ইনস্টলারটা রান করতেছেন, আর একটাতে আপনি সেটআপটাকে রান করতেছেন, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। হুম, আচ্ছা, আপনাকে আমি এটা দেখাই দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ ওইটা ভাইয়া। কিন্তু স্যার বললেন যে আপনাদের এই সব রিকোয়েস্ট আমরা সব সময় রাখবো। মানে এই যে আপনার যেমন একটা সুন্দর রিকোয়েস্ট আসলো, সবার কাছে ওইটাই রিকোয়েস্ট যে আপনারা এরকম সুন্দর সুন্দর রিকোয়েস্ট রাখবেন। যেমন বলছেন স্যার যেটা করবে, নর্মালি লিনাক্সে ইনস্টল করে দেখায়, স্যার হয়তো বা একটা ক্লাস উইন্ডোজে ইনস্টল করে দেখাবে। এরপর যদি আপনি চান যে না আমি উইন্ডোজে প্র্যাকটিস করব, বা আপনার অফিসে উইন্ডোজেই কাজ করবেন, উইন্ডোজে আপনার জন্য প্রেফারেবল, সো উইল অলওয়েজ ওয়েলকাম। সেরকম আপনাদের দেখবেন যে কোর্স করতে করতে অনেক এরকম হুম, কোয়েরি আসবে, নতুন নতুন জিনিস আসবে, সো সেগুলো আমরা শিখাবো তখন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যালো। আচ্ছা ভাই, আমার একটা বিষয় জানার ছিল। সেটা জি। হচ্ছে ওই ডেটাবেস, ওরাকল ডেটাবেস আমি যতদূর জানি হচ্ছে ব্যাংকিং সেক্টরে বেশি মোস্টলি ইউজ হয়ে থাকে। আর এছাড়া হচ্ছে আমাদের যে আইটি কোম্পানি গুলো আছে, তারা হচ্ছে বিশেষ দেখছি যে এমএস এসকিউএলটাই তারা ইউজ করে। তো আমার আসলে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে এই ব্যাংকিং সেক্টর বাইরে যদি হচ্ছে আমার ওরাকল ডেটাবেসের মানে প্রসপেক্টটা কত দূর, হ্যাঁ বা তো ইয়েটা আর এটার ওরাকল ডেটাবেসে যদি আমি এক্সপার্ট হই, তাহলে হচ্ছে এটার জব প্রসপেক্ট বা হায়ারার্কিটা কিরকম? ভাই স্যার আমি আমি প্রথমেই আমি একটু বলি, প্রথমেই আমি জি বলেছি যে ওরাকল ডাটাবেসটা হলো এরকমের সিস্টেম। আপনি শুধুমাত্র এই যে একটা বললেন না যে ব্যাংকিং সিস্টেমে তো মোস্টলি ইউজ হয় এখনকার সবচেয়ে বেশি। এছাড়া দেখা যায় কি, আমি আমি যদি আপনাকে বলি যে আপনি ফার্মাসি, এই যে লার্জ ফার্মা যেটা আছে, এটা থেকে শুরু করে, যদি ফার্মাসিতে একদম লোয়ার লেভেলে আসি, সেখান থেকে শুরু করে আপনার বাংলাদেশে যতগুলো হসপিটাল আছে, আমি একসময় হসপিটালের সাথে রিলেটেড ছিলাম। হসপিটাল গুলো আছে, এনবিএফআই আছে যারা ফাইন্যান্স কোম্পানি, যেমন আইপিডিসি, আইডিএলসি, ইউনাইটেড ফাইন্যান্স ব্যাংক, তারপরে আপনার আদার অর্গানাইজেশন আছে, সবাই আসলে ওরাকল ডাটাবেজ ইউজ করে। হ্যাঁ, অন্য অন্য বিভিন্ন কাজের ক্ষেত্রে তারা হয়তো এসকিউএল সার্ভারও
ইউজ করে, কারণ এসকিউএল সার্ভার লাইসেন্সিং কস্ট অনেক কম। এখন কথা হলো আমাদের দেশে কিন্তু লাইসেন্স তেমন একটা কেউ ইউজ করে না, এই জন্য তারা চেষ্টা করে, ওরাকলের ডেভেলপার বেশি, এই জন্য ওরাকলেই আপনার ইউজটা বেশি। ঠিক আছে, কিন্তু আপনার যখন জবের ক্ষেত্রে হয় কি, আমাদের দেশ তো দেশের বাইরের মতো না, তারা যখন চাকরির ক্ষেত্রে লোক খুঁজে তখন তারা বলে যে আমার আসলে যে ওরা একজন ডিবিএ দরকার, ওরাকলও জানবে, সাথে আমার একটা এসকিউএল ডাটাবেজ আছে সেটাকে একটু মেনটেন করবে। সো ব্যাপারটা এরকম। সো আচ্ছা ওরাকলের আচ্ছা। প্রচুর স্কোপ আছে, এবং আপনি যদি ওরাকল ডাটাবেস ভালো মতো জানেন, শুধুমাত্র ব্যাংকে না, আপনি বিভিন্ন হসপিটাল আছে, এনবিএফআই আছে, বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন আছে, এমনকি গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট আছে, সর্বক্ষেত্রে আসলে ওরাকল ইউজ করা হয়। আচ্ছা স্যারের সাথে ভাইয়া। যদি আমি একটু অ্যাড করি জি। জাস্ট একটা মিনিট, হুম। সেটা হচ্ছে যে বাংলাদেশের আরেকটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস। আপনি যদি একটু দেখেন বড় বড় গার্মেন্টস গুলো, আমি দুই একটা নাম নিয়ে বলতে পারি যারা ওরাকল ডাটাবেস ইউজ করে এবং ওরাকল ডাটাবেসের হিউজ অংশ ইউজ করে। যেমন নোমান গ্রুপ, আপনি দেখেন তারা কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট গার্মেন্টস। আমার পরিচিত অনেকে আছে যারা ওরাকল ডিবি নিয়ে কাজ করতেছে, ডাটাবেস নিয়ে কাজ করতেছে। ওরাকল ইবিএস এর আপনারা একটা নাম শুনে থাকবেন, যে ওরাকল ইবিএস। ঠিক আছে, এই ই বিজনেস সলিউশন কিন্তু ব্যাপক ইউজ হচ্ছে বাংলাদেশে, বুঝতে পারছেন? সো জি। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেও কিন্তু প্রচুর আকারে আপনার ওরাকল ইউজ হচ্ছে এখন। আচ্ছা ভাইয়া, যেমন আমরা কি এটা শিখবো এখানে যে, যেমন ওরাকল ডেটাবেজের সাথে আদার্স ডেটাবেজের ডাটা শেয়ারিংটা? কি রকমের বলেন? যেমন আমি মাইস্কুয়েল থেকে অথবা এমএস এসকিউএল থেকে ডাটা রিড করব, অথবা ভাইয়া এখান এই থেকে ডাটা এই পাঠাবো। জিনিসটা ভাইয়া এই জিনিসটা করা যায়, কিন্তু আমাদের কোর্স কারিকুলাম আসলে আহ, এত অ্যাডভান্স লেভেলে আমরা যাব না। ও, আর সেটাই ওখানে তো বুঝলাম। ঠিক এপিআই আছে, টেপিআই অনেক কিছুর ব্যাপার আছে, বুঝতে না না পারছেন? এপিআই না, এটা এটা বিভিন্ন ধরনের টুলস আছে, যেমন ওরাকল ওরাকল গেটওয়ে নামে একটা টুলস আছে যেটা দিয়ে করা যায়। কিন্তু আসলে আমরা এত দূর যদি যেতে যাই তাহলে আমাদের মোটামুটি 50 বা না, আমি 60 এটা প্লাস করেছি হইলে ভাইয়া। হয়ে যাবে। না, আমি এটা করেছি, ঠিক আছে, কিন্তু আমি যেটা করেছি আসলে গেটওয়ে দিয়ে করতে পারি নাকি, এখানে আমি ফেল করছি। এই জন্যই জানতে চাইলাম, আমি করছি অন্যভাবে করছি, ঠিক আছে। আমি ওরাকল আমি আমি যখন ব্র্যাকে ছিলাম, আমি এটা ওরাকল গেট ইউজ করে তারপরে আমরা আমরা কাজ করেছি। সো ওরাকল আমি গেট গেটওয়েটাতে কেন হলো না, এটাই আমি আসলে বুঝতে পারলাম না। একটা সিম্পলি একটা কানেক্টিভিটি, কিন্তু তারপরে হয় না, পরে যা হোক অন্যভাবে আমি এমএস স্কুলের সাথে ইয়েটা করেছি, ওরাকলের কানেক্টিভিটিটা করেছি। মানে ওরাকল এমএস স্কুল থেকে আপনি ওরাকল ডাটা নিয়ে আসছেন। জি জি জি, এখান থেকে পাঠাতেও পারছি, both, হুম। দুটোই। এখান থেকে পাঠানো তো আপনি সার্ভার করেই আপনি ওই পাশ থেকে টানতে পারেন। হুম হুম হুম। মানে ওরাকল থেকে এমএস স্কুলের ডাটা পাঠানো সহজ, ঠিক আছে, কিন্তু হুম। আনতে একটু ঝামেলা করতে হয়, এটা ওই যে কিন্তু গেটওয়ে গেটওয়ে ইউজ থাকলে করতে হয়। বোধহয়। গেটওয়ে না, ক্লায়েন্ট ইউজ করতে হয়, মানে ডাটা পাঠাইতে গেলে ক্লায়েন্ট দিয়েই পাঠানো যায়, কিন্তু রিড করার সময় হলো গেটওয়ে হইলে পরে বোধ, মানে এই দুইটাই কাজ করা যায়, রিড রাইট দুটাই করা যায়। হুম। এটা কিন্তু পরবর্তীতে আমি আসলে ওডিবিসি দিয়ে করছি, ওই এটা একটু ঝামেলা করে করছি, একটু ঘুরায় পেঁচায় করছি, কিন্তু আমার রিয়েল টাইম ডেটা আসে, মানে ডিবিলিং দিয়ে আমি রিয়েল টাইম করতে পারছি। ওইটাই বললাম যে ওইটা আসলে কেন হইলো না, যদি আপনি দেখান সেটা আছে কিনা এই মডেলের মধ্যে আমার না গেটওয়েটা। ভাইয়া, আপনি যে প্রবলেমটা পড়ছেন আপনি কাজ করতেছেন, কিন্তু আমাদের এখানে অনেকেই আছে যারা গেটওয়ে কি ডিবি লিঙ্ক কি সেটা সম্পর্কে আইডিয়া, হ্যাভ নো আইডিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের সাথে দুই তিনজন আপু আছেন, আপনারা কিন্তু নির্দ্বিধায় কোনো কোশ্চেন করতে পারেন, সিলি টাইপের কোশ্চেন থাকলেও করতে পারেন। কারণ আমরা আসলে চাই কি ডিবিএ রিলেটেড কাজে আপনারা যুক্ত হন, আপনাদের জন্য কিন্তু এটা ভালো ক্যারিয়ার চয়েস। হ্যালো এবং আমাদের ভাইয়া, জি জি আসসালামাইকুম। আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমি প্রথমেই কোশ্চেন করতে চেয়েছিলাম, পরে দেখলাম যে অনেকে কোশ্চেন করতেছে, তাই একটু জি সাইলেন্ট জি জি ছিলাম। প্লিজ আপু আপনি কোশ্চেন করেন। ভাইয়া, বাংলাদেশে ওরাকলের ডিমান্ডটা কেমন, জব সেক্টর কেমন, এবং একই সাথে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটার ফিউচারটা কেমন? এটা নিয়ে স্যার কথা বলেছেন, আমি আবার একটু রিপিট করে দিই আপু। ডিমান্ড কেমন বলতে কি, ধরেন আপনি দেখবেন যে আপনি যদি কম্পিউটার সায়েন্স বা নন টেকনিক্যাল যাই হোক, আপনার একটা, আমি জাস্ট ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি খোঁজেন যে আপনার আশেপাশে কয়জন আপনার পরিচিত আছে যারা ওরাকল ডিবিএ।
আপনি খুঁজে দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলে হাতে গোনা আশেপাশে, আপনার ইউনিভার্সিটি ধরেন, আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়েন, নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, হোয়াট এভার দ্য ইউনিভার্সিটি, দেখবেন আপনাদের ব্যাচে যদি 200-300 কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হয়, এইখান থেকে ডিবিএ শিখছে মাত্র 2-3 জন। হোয়ারাজ চাকরির কিন্তু ডিমান্ড তাদের বেশি, বিষয়টা বুঝেন, কিন্তু শেখে না। এখন আপনার কোশ্চেন হইতেছে, ভাই এত ডিমান্ড কেন শেখে না? এইখানে একটু ধৈর্য প্র্যাকটিসের দরকার আছে। একটা গ্রাফিক্স ডিজাইন শেখাটা যতটুকু ইজি, ডিবিএ শেখাটা তার থেকে একটু ধৈর্যের ব্যাপার, কঠিন না। এমন না যে এটা কোনো রকেট সায়েন্স, এটার জন্য আপনার ম্যাথমেটিক্স শিখতে হবে, কোডিং শিখতে হবে, বাট এই স্টেপগুলো আপনার জানতে হবে। আর আপনি জব স্কোপ যদি বলেন, প্রচুর জব স্কোপ আছে। এবং আমাদের স্যারের আগের ব্যাচে বেশ কয়েকটা মেয়ে ছিল, এরা কিন্তু শিখছে এবং শিখে কিন্তু ভালো করতেছে। সো আমার মনে হয় আপনারা জানেন একটা মেয়ের জন্য কি দরকার, আমার একটা ডেস্ক জব দরকার। আপনি যদি ডিবিএ হন, ডেস্ক জব, ধরেন আপনি যদি সাপোজ কেউ সিসিএনএ করে, কেউ মাইক্রোটিক করে, তারা কিন্তু সাপোর্টে কাজ করতে হবে অথবা কল সেন্টারে কাজ করতে হবে। ডিবিএ দের কিন্তু ওইভাবে কোনো ঝামেলা নাই, কোনো মিটিং টিটিংও অত করা লাগে না। হ্যাঁ, স্যার এখন সিনিয়র হয়েছে, স্যার করে, বাট জুনিয়র লেভেলে যারা আছেন তারা দেখা যায় যে খুব প্রসেস ওয়েতে কাজ করে, ডেইলি কিছু ফিক্স জব থাকে, কিছু জিনিসগুলো ইয়ে করা, এই জিনিসগুলোই। স্যার আপনি যদি আমার সাথে একটু অ্যাড করেন। না না, তো অবশ্যই মানে আমি তারপর আরেকটা জিনিস আমি বলতে চাই, এই এই একটা জিনিস আপনাদের ইয়ে হয় যে আপনারা শুধুমাত্র দেশের জবের কথা না চিন্তা করে দেশের বাইরে জবের কথাও চিন্তা করতে পারেন। যে আমি জানি যে এখনকার বাংলাদেশের পার্সপেক্টিভে আমি 80% মানুষ বা 100 জন মানুষকে জিজ্ঞেস করলে 80 জনই বলবে যদি স্কোপ থাকে তাহলে দেশের বাইরে চলে যেতাম। ঠিক আছে, তা দেশের বাইরে যাওয়ার আমাদের এখনকার স্কোপ কি? পড়াশোনা করতে যা, ইউরোপে যাওয়ার ওয়ে হলো পড়াশোনা করতে যা। ঠিক আছে, বাট আপনি যদি জব নিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট না? কারণ আপনি ইউরোপে চলে যাবেন অথবা আপনি মালয়েশিয়াতে যাবেন, সেখানে যে আপনি 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করবেন, আপনি যেতে চাচ্ছেন, কিন্তু আপনি যাবেন কিভাবে? এখন যাইতে হলে কি হবে, আপনাকে জব দিতে হয়। আর বাংলাদেশ থেকে আপনাকে অনেকেই চিন্তা করে কি এইসব দেশে যাওয়ার জন্য প্রথমে আপনাকে পড়াশোনা করতে যেতে হবে। কেন পড়াশোনা করতে হবে? আপনি জব নিয়ে চলে যান, সেটাও কিন্তু পসিবল। ঠিক আছে, সো ডিবিএ মার্কেটটা কিন্তু শুধুমাত্র এখানে না, আপনার ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় আছে। ঠিক আছে, এমনকি আমি নিজেও কিন্তু আফটার 2 মান্থ বা 3 মান্থ পর আমি নিজেও চলে যাচ্ছি মালয়েশিয়াতে। আমি জার্মানি কমার্সের ব্যাংকে আমার একটা জব হয়েছে। সো ওখানে আমি চলে যাব। সো আমি প্রথমে ইনিশিয়ালি আমার অফিস হবে কুয়ালালামপুরে। এরপরে আমার যদি জার্মানিতে স্কোপ হয় দেন আমি মুভ করবো জার্মানি। সো আপনারা কেন দেশের কথা চিন্তা করছেন, দেশের বাইরের কথাও চিন্তা করতে পারেন, সেটা কোনো ঘটনা না। এট ফার্স্ট ভাইয়া আমাদেরকে নিজের দেশেই তো আগে জিনিসটা হ্যাঁ, স্কিল হতে রিসোর্স হিসেবে আপনার প্রচুর স্কোপ আছে। তবে একটা জিনিস কি আপনাকে যদি আমি বলি, যে দেশে ফ্রেশারদেরকে নিতে চায় না কেউ ডিবিএ, কারণ আমি আগেই বলছি ডিবিএ যে সেন্সিটিভ জব, ফ্রেশারদেরকে নিতে চায় না। বাট কিছু কিছু অর্গানাইজেশন ফ্রেশারদেরকে স্কোপ দেয়, যেমন কিছুদিন আগে এটি লিমিটেড একটা সার্কুলার ছিল, তারা মানে ইয়া করতেছিল ট্রেনিং ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর দরকার তাদের। তারপর ইউএস বাংলার একটা ইয়ে আছে টেকনোনেক্স, তারা বলতেছিল যে ট্রেনি ডিভিএ দরকার তাদের। সো এইসব যারা আসলে এই স্কোপটা দিচ্ছে ওই সব জায়গায় আপনাকে এন্ট্রিটা নিতে হবে। ডিবিএ মার্কেটে লোক শর্টেজের প্রধান কারণ হইলো কারণ কেউ ফ্রেশারদেরকে চান্স দিতে চায় না। ঠিক আছে, কারণ আপনি যদি আমাকে কথা বলেন, মার্কেটে প্রায় 60+ ব্যাংক আছে, কেউ ফ্রেশারদেরকে নিবে না, একজনও না। তাহলে আসলে মার্কেটে আপনি জব এক্সপিরিয়েন্স কোত্থেকে পাবেন? সো যারা আসলে এই কিছু কিছু অর্গানাইজেশন যারা ফ্রেশারদেরকে সুযোগ দেয় খুব লিমিটেড, তাদের ওখানে যারা চান্স পায়, তারা একটু একটা সার্টেন এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে তারা এই বড় বড় জায়গায় ঢুকতে পারে। এই জন্য মার্কেট আসলে লোকের সংকট, ব্যাপারটা আসলে এটা হলো এইখানে। আর আসলে যারা স্কোপ পায় না তারা তখন ডিফারেন্ট ট্র্যাকে চলে যায়, তখন তারা আর ডিভিএ ট্র্যাকে থাকে না। সো আপনাকে মার্কেটে এই জায়গায় মানে একটা আপনার কম্পিটিশন আসবে, যে আপনি যেখানে ফ্রেশারদেরকে সুযোগ দিচ্ছে আপনাকে সেখানে ঢোকার স্কোপটাকে তৈরি করা। সো হোয়াট এভার, যে কোনো কোম্পানি হইতে পারে সেটা, বাট আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো সফটওয়্যার ফার্মে, যে কোনো ভালো ভেন্ডরে আপনাকে ঢুকে যেতে হবে। বাট এর পরের লেভেলটা মানে একটা কথা আছে না, যে ফার্স্ট জবটা আপনি পেয়ে গেলেন, এক্সপিরিয়েন্স হলে তারপরে দেখবেন জব আপনাকে খুঁজতেছে, আপনার খোঁজা লাগতেছে না, কিন্তু ফার্স্ট এন্ট্রিটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। ভাইয়া, ভাইয়া আমি একটু লিভ নিতে চাচ্ছিলাম। জি আরেকটা জি জি জি, কোশ্চেন আছে, লিভ আমি নেন। একটু ওকে জানতে ভাইয়া। চাই। বলেন। হ্যালো, জি
ভাইয়া আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, এখন তো ভাইয়া এআই এর যুগ, বা অনেক অ্যাডভান্স অনেক কিছুই চলে আসতেছে, অটোমেশন বা সবকিছু। তো এই এআই এর যুগে হুম। বা মেশিন লার্নিং এর যুগে ডিবি এর ডিমান্ডটা ফিউচারে কেমন থাকবে, বা এই জব সেক্টরটা কখনো কন্ট্রাকশন বা সংকুচিত হবে কিনা, বা এরকম কোনো সম্ভাবনা আছে কিনা, জাস্ট আমি জানতে চাচ্ছি ভাইয়া, যদিও আমার কোশ্চেনটা খুব সিলি কেন ভাইয়া, জানি আমার। ওকে, না সমস্যা নাই। আপনার এআই এর এখনকার এআই এর যুগ ঠিক আছে, কিন্তু যেটা হয়েছে কি যে আমরা যতই বলি না কেন যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে, অনেক কিছু ডিবেট করতে হবে না, কিন্তু যেটা হয় কি, ওই যে আপনি একটা বললাম যে 2029 সাল পর্যন্ত আছে, এরপরে আমরা মাইগ্রেশন করব, এরপরে 26 এআই চলে আসবে আর্টিফিশিয়াল। এখন তারপরও ডিবি এর আসলে ডিমান্ড আমি দেখতেছি না কমবে, কারণ কি যদি সেটাই হইতো তাহলে মার্কেটে মানুষ এত ইনভেস্ট এখনো কেন করতেছে? অনেক কিছুই তো আপনি দেখেন যে ক্লাউডে, আমরা কি ক্লাউডে চলে যেতে পারছি? আমরা যে 60টা ব্যাংক আছে বা আমরা যে লোকাল ডাটা সেন্টার থেকে কি সবাই ক্লাউডে চলে গেছে? যায় নাই তো, ফিউচারে সবাই হয়তো হবে, ওসিআই অটোনোমাস অটোনোমাস ডাটাবেসে চলে যেতে পারে নাই। হয়তো বা ভাইয়া এখন স্কোপটা কম, বা ফিউচারে হয়তো বা স্কোপটা অনেক বেশি এখন হবে, যেহেতু ফিউচার আপনি 10 ইয়ার্স পরে আসলে কি হবে আমরা কেউ জানি না, ঠিক আছে? সো এখনকার মানে আমরা আমরা যখন কোন একটা প্রোডাক্ট কিনি, এখনকার আমরা 3 ইয়ার্সেরই চিন্তা করতে পারি না। So আপনি এখন কোর্স করার পরে জবে ঢুকবেন, দেন আপনার এক্সপিরিয়েন্স হবে যাও, তো আপনি যদি চিন্তা করেন না 5 ইয়ার্স পরে বা 6 ইয়ার্স পরে আপনার স্কোপ কমে যাচ্ছে, দেন আপনি আবার নতুন যে জিনিসটা আসবে সেটা নিয়ে আপনাকে তখন লার্ন করতে হবে। আপনি তো আর এক জায়গায় বসে থাকবেন না। ভাইয়া ডিবিএটার সাথে কি এআইটা কম্প্রোমাইজিং করে বা অ্যাডজাস্টমেন্ট করে কি ফিউচারে কি ডিবিএটা না, আরো ভালো ব্যাপারটা ডিবি আরো এর ভালো ধরেন, লাগবে কি ডিবিএটা? অ্যাজ অ্যান এক্সাম্পল, আপু একটা এক্সাম্পল, যে ধরেন আপনি ইউজারদের একটা ইউজার ক্রিয়েট করবেন, অ্যাজ অ্যান এক্সাম্পল একটা ইউজার ক্রিয়েট করবেন, আপনার বস বলছে বা সিবিএস টিম বলছে যে আমাকে একটা ইউজার ক্রিয়েট করে দাও। এখন এআই আপনাকে কিভাবে হেল্প করবে? এআই আপনাকে হয়তো সিকিউরিটি দিক থেকে হেল্প করতে পারে আপনাকে, বাট এআই তো আপনি ইউজারটা ক্রিয়েট করে দিবে না। এআই আপনাকে তো ব্যাকআপটা কিভাবে হবে, কোথায় হবে, সেটা তো সে বলতে পারছে। হয়তো ব্যাকআপটা আপনি ফ্রুটফুল ভাবে আরো ভালোভাবে এরর ফ্রি ভাবে নিবেন সেই ব্যাপারে হেল্প করতে পারে, কিন্তু ব্যাকআপটা আপনি কোথায় কনফিগার করবেন সেটা তো আপনি এআই করে দিবে না। আপনার যখন এখন জিপিটি দিয়ে আপনি কি করেন, কোডিংটা হয়তো একটা হেল্প নিতে পারেন যে এই কোডিংটা আপনাকে এই স্ক্রিপ্টটা লিখে দেন, কিছু স্ক্রিপ্ট আপনি কোথায় বসাবেন, কোন কাজে বসাবেন, কি কাজ ইউজ করবেন, সেটা কি এআই বসাই দিচ্ছে? দিচ্ছে না তো। তার মানে সো ভাইয়া আমরা এটা বলতে পারি যে সময়ের সাথে হয়তো বা অনেক কিছু আপডেট হবে, হ্যাঁ কিন্তু হবে। রিপ্লেস হওয়ার কোনো সুযোগ নাই এআই দ্বারা। ভাই, আমি তো বললাম যে আমি মার্কেটে আরো হয়তো আমি আমার জব মার্কেট, আমার ইচ্ছা আছে আরো 7 থেকে 8 বছর বা 10 বছর চাকরি করার, বাট আমি দেখতেছি না কোনো কারণে যে আমার জব চলে যাওয়ার মতো কোনো স্কোপ আছে। আমি দেখতেছি যে আরো আমার লাইনে আমি লোক খুঁজে পাচ্ছি না, আরো আমাকে সবাই বিভিন্ন দিক থেকে টানাটানি করতেছে, ভাই এখানে আসা। আমি দেখতেছি না। এরপরে 8 বছর 7 8 বছর পরে আপনারাও 5 বছর 6 বছর এক্সপিরিয়েন্স হবে জবে ঢোকার পরে, এরপরে ওয়ার্ল্ড কোথায় চলে যাবে, আমরা ভূমিকম্পর পরে বেঁচে থাকবো কিনা এটাই আমরা জানি না। সো ফিউচার নিয়ে চিন্তা করার কোনো কারণ, বাট এখন আপনার মার্কেটে ফিউচার আছে। আরো 5 বছর আপনি এটা দিয়া আরো ভালো কিছু করতে পারবেন, জবে ঢুকতে পারবেন, এটাই আপনার জন্য এখনকার মতো enough। ভাইয়া ডিবি এর ক্ষেত্রে জি, স্টার্টিং স্যালারিটা কেমন হয় মেয়েদের জন্য? কোনো ঠিক নাই, কোনো কোম্পানি আপনাকে 10,000 টাকাও দিতে পারে। আবার এখন যদি আপনাকে চিন্তা করেন, আমরা যখন ডিবিএ তে 2010-12 সালের দিকে ঢুকছি, তখন আমাদেরকে 10,000 15,000 টাকা অফার করতো। আর আপনি যদি হাই স্যালারির কথা চিন্তা করেন, আমার এক বস, উনি মনে হয় 5.5 বা 6 লাখ টাকা উনি বাংলাদেশে থেকে উইথড্র করেন পার মান্থ। মানে যারা এক্সপিরিয়েন্স স্কিলড পারসন তাদের হ্যাঁ, জন্য। তার তার 15 বা 16 বছর এক্সপিরিয়েন্স, উনি 5 বা 5.5 লাখ টাকা বা 6 লাখ টাকার মতো পান, বেতন পান বাংলাদেশে থেকে। ভাইয়া এই ধরনের জবগুলোর ক্ষেত্রে কি এজ রেস্ট্রিকশন আছে? না, কোনো এজ রেস্ট্রিকশন নাই, কিন্তু যেটা হয় কি এজ রেস্ট্রিকশন না থাকলেও ফ্রেশার, এখন ধরেন একটা টিমে আপনাকে অ্যাজ এ ফ্রেশার হিসাবে নিবে, এখন সে তো চাইবে না that আপনার ধরেন এজ 30+ হয়ে গেছে আপনাকে ফ্রেশার হিসেবে নেওয়ার জন্য, কারণ ওই টিমে তো আরো কেউ থাকতে পারে যার আসলে এইজ হলো 22 বা 23। সো এই জন্য সবসময় এই দিক থেকে একটু করতে হয়, যাতে যে আপনি একটা এক্সপিরিয়েন্স বা একটা কিছু শিখবেন, আপনার এইজটাকে যাতে অ্যাটলিস্ট একটা সামঞ্জস্যপূর্ণ, বুঝছেন?
হ্যাঁ, এক্সপিরিয়েন্স পার্সনদের ক্ষেত্রে কি এজটা কি করে নাকি? ভাই এক্সপিরিয়েন্স পার্সনদের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট জিনিস আছে, ঠিক আছে? এক্সপিরিয়েন্স পার্সনদের ক্ষেত্রে আপনি যদি ডিবিএ তে 10 বছর এক্সপিরিয়েন্স হয়, তখন আপনার, তারা ধরে নেয় যে তার তাইলে আপনার বয়স হবে 35 প্লাস বা 35। সো এটা ডিফারেন্ট থিং, ঠিক আছে? এখন অনেকের আছে 10 বছর ডিবিএ তে কাজ করতেছে, আগে হয়তো প্রোগ্রামিং এ কাজ করতো, 5 বছর প্রোগ্রামিং কাজ করছে, তারপরে 5 বছর 10 বছর ডিবিএ কাজ করতেছে, তার মানে কি তার টোটাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে 15 বছর। বাট ডিবিএ তে কাজ করতেছে 10 বছর, তার এইজ হলো হয়তো 40। সো এটা তার জন্য ম্যাটার করে না। বাট আমরা, যেটা হয় কি, আমরা যখন আহ, কোনো একটা লোক নেই, বা আমরা যখন কোনো একটা লোককে, ধরুন আমার বস যেখানে আছে, সে যখন নেয়ার ট্রাই করে, সে চেষ্টা করে যাকে আমি যে পজিশনে নিচ্ছি, তার আশেপাশে যে পজিশন গুলা, মানে যারা কাজ করতেছে তাদের সাথে তার যাতে অ্যাটলিস্ট এইজ গ্যাপটা কম হয়, তাতে তার কি হবে, তাদের টিম বন্ডিংটা ভালো হবে। এখন আমি একজন অনেক বয়স্ক লোককে নিয়ে ফেললাম অ্যাজ এ সিনিয়র অফিসার হিসাবে, আমার এখানে 25 ইয়ার্স এক্সপিরিয়েন্স একজন লোক কাজ করতেছে অ্যাজ এ সিনিয়র অফিসার হিসাবে, তাহলে কি হলো, তার চেয়ে তার এইজ গ্যাপটা বেশি হয়ে গেল না? তখন দুইজনে কি সামঞ্জস্যপূর্ণ ভাবে কাজ করতে পারবে না? তো এই জিনিসটা আমাদের মাথা রাখতে হবে। স্যার আসলে ক্লাস তো রাত 9টায় শুরু হবে নাকি? এরকমই একটা টাইমে, মানে জি জি, আচ্ছা নয়টায় স্যার, নয়টায় আচ্ছা নয়টায় শুরু ডিউরেশন হবে। কি, ডিউরেশন কতক্ষণ হতে পারে? 2 ঘন্টা, 2 ঘন্টা। 9টা থেকে 11টা। এটা অনেক টাফ হয়ে যাবে স্যার আসলে, কারণ এই রাত্রে আবার সারাদিন অফিস করে এসে রাতে 2 ঘন্টা ক্লাস করা টাফ হয়ে যাবে, কনসেন্ট্রেশন থাকবে না। আমার মনে হয় শুক্রবার একদিন আছে, রবিবার একদিন, এই জন্য আমরা একদিন অফ ডেতে রাখছি, যাতে আপনারা ওই দিন ফুল কনসেন্ট্রেশন করতে পারেন। আর আরেকদিন ওয়ার্কিং ডেতে। আর বিষয়টা হচ্ছে ভাই, আপনি যদি ক্যারিয়ারে কিছু গেইন করতে চান, আপনার আসলে কষ্ট করে করতে হবে। স্যার, আপনি যদি সেম কথা আমি স্যারের ক্ষেত্রে বলি, স্যার কিন্তু ব্যাংকে চাকরি করে, প্রচুর প্রেশার, প্রচুর ঝামেলা নিয়ে এসে আপনাদের ক্লাস করাবে। স্যারেরও কিন্তু ফুল কনসেন্ট্রেশন দিতে হবে। সো আপনাকে কিন্তু স্যার আমি প্রপোজ হ্যাঁ, করছিলাম যে স্যার 3 দিন ক্লাস নেন। স্যার বলে ভাই 2 দিনই তো পোলাপান ক্লাস করতে চায় না, প্র্যাকটিস করে না, 3 দিন নিয়ে কি করব? জি ভাইয়া, আমি এগুলো বুঝতে চিন্তা পারছি, করেই আমি করা। একটা প্রাইভেট ব্যাংকে আছি, হ্যাঁ আমি আইটি ডিভিশনে জব করি, আমি তাহলে ডেভেলপার তো আর আপনি কি। প্রেশারটা বুঝতে পারবেন ভাই, তো এই আমি, জন্যই কিন্তু একটা হ্যাঁ আমি হয়তো ফ্রি ডে রাখছি। ওনাকে, হ্যাঁ হ্যাঁ আমি ওনাকে চিনতে পারবো, আমার মনে হয় কালকে অফিসে গিয়ে কথা বললে বুঝতে পারবো। তো যেটা হলো যে আমি আইসিবি প্রাইমেক্সে আমি কোর্সটা শুরু করেছিলাম, আমার খুব ইন্টারেস্ট যে আমি ডেভেলপিং এ কাজ করি, কিন্তু আমাদের ডাটাবেস আসলে ওরাকলের বাইরে কোনো ডাটাবেস নেই। জি। তো সবসময় এসকিউএল নিয়ে খেলতেছি, কিন্তু ডিবি এর সার্টিফিকেট আমার খুব দরকার ছিল, মানে এটা ফিল করি আর কি কেন জানি। তো এই শেষ শুরু করা, কিন্তু আমার শেষ করতে পারি নাই আসলে, সামাও এটা শেষ করতে পারি নাই। তো অনেকেই হয়তো এখানে, অনেকেই অনেক ভাবেই এই কোর্সটা করতে চায়, যে কাজ শিখতে চায় বা অনেক স্টাডি করতে চায়। স্টাডি করলে সারা জীবনই করা যায়, অনেক শেষ হবে না আর কি। তো ভেন্ডর এক্সাম দেওয়ার জন্য আসলে আহ, যাতে আমরা সাকসেসফুলি পাশ করতে পারি, আমি জানি না, কখনো পরীক্ষা দেই নাই, আমি ডামস ডামস দেখি নাই। তো আমার কনসেন্ট্রেশনটা শুধু এক্সামটাই, সার্টিফিকেটটা নেওয়া আর কি। এই জন্য যেটা বলছিলাম যে যেহেতু আমি আগে ক্লাস করেছি, 2 ঘন্টা আসলে এই এসকিউএল নিয়ে স্টাডি করা, সন্ধ্যার পরে এসে বসা খুব টাফ হয়ে যাবে। আমার মনে হয় যে যদি একটু ধরনটা পাল্টাতেন, যে হ্যাঁ 1 ঘন্টা ক্লাস হলো, আর আপনার হচ্ছে ইয়া টাইপের কিছু হোমওয়ার্ক টাইপের কিছু প্রশ্ন হ্যাঁ, তা তো গোছায় দেওয়া অবশ্যই, হলো আর কি। তা তো হ্যাঁ, অবশ্যই, এই 2 ঘন্টায় আর সেক্ষেত্রে আমার স্যার মনে একা হয় যে পড়াবেন বেশি, না। হ্যাঁ। আবার আবার এই কোর্সটাও না, অনেকের আবার দেখা গেলো যে আরো অন্য ধরনের কোর্স করে সন্ধ্যার পরে, এখন তো মানে অনলাইনে সবকিছু, সব সব ধরনের কোর্সই এখন অনলাইনে হচ্ছে, ফিজিক্যাল করার আসলে ওইরকম ইয়েও সমস্যা। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এইটা একটু খেয়াল রাখতে হবে। আর আমি খুব ইন্টারেস্টেড, মানে আপনাদের অফারটা শুরু থেকে দেখছি। আর ওই যে আপু যেটা বললেন যে সামনে আসলে ক্যারিয়ারটা কি হবে, এখন সামনের দিকে আসলে ডাটা সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট যারা, তাদেরই যুগ, আর সেক্ষেত্রে ডিবিএ নাম্বার 1। সো এখানে আসলে আর বেশি কিছু বোঝানোর ইয়ে না, আমি জাস্ট মানে এটাই বোঝাতে চেয়েছি যে আমি করতে চাই, কিন্তু যেন আসলে ক্লাসে কনসেন্ট্রেশন দেওয়া যায়, মানে উনি যে যা বলবেন বোঝাবেন, এটা যেন আমরা আসলে অল্প সময়ে এটা যেন আমরা ক্যাপচার করতে পারি আর কি। হ্যাঁ, আমি আপনার 2টা সলিউশন দিচ্ছি, সেটা দেখেন। আমাদের ক্লাস শিডিউলটা যদি আপনি একটু চিন্তা করেন, শুক্রবার আর রবিবার। শুক্রবারে ইনশাল্লাহ মোরালের সবাই হ্যাপি হ্যাপি থাকে, বিষয়টা বুঝেন। শুক্রবারের পরে শনিবার দিন ম্যাক্সিমাম লোকের অফ থাকে। সো শুক্রবারের প্র্যাকটিসটা আপনি সুন্দরভাবে পরের দিন করতে পারতেছেন, বুঝেন।
এবং তারপরে ক্লাসটা হচ্ছে রবিবার। রবিবারের থেকে পরের ক্লাসে 5 দিন গ্যাপ। সো 5 দিনের মধ্যে আপনি কোনো না কোনো সময়, শুধু 5 দিন না, শুক্রবার রাত 9টা পর্যন্ত, মানে পুরো সপ্তাহটা আপনার হাতে সময় আছে। সো বিফোর শুক্রবারের ক্লাস আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর সেকেন্ড যে কথাটা, স্যার কিন্তু প্রথমেই বলছে, আপনি বোধহয় প্রথমে জয়েন করেন নাই, স্যার কিন্তু শুধু পড়ায় পড়ায় চলে যায় না, স্যার পরের দিন এসে পড়া ধরে যে আপনি কি করছেন দেখান। সো এটা একটা আচ্ছা ইন্টারেক্টিভ সেশন হবে, মানে এমন না যে 2 ঘন্টা স্যার একদম লেকচার দিয়ে যাবে, একটা পর একটা সেট আপ করে যাবে, এরকম না। কিছু স্যার করবে, কিছু আপনারা করবেন হাতে হাতে আর কি, ওই বাচ্চাদের মতো চক আচ্ছা সিলেটের পড়াশোনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আসলে এরকমই হওয়া দরকার, আমরা এরকমই আশা করতেছি। আর আহ, সেক্ষেত্রে যদি আপনারা ভালো, যেহেতু আপনাদের আসলে নাম আগে শুনি নাই, সেক্ষেত্রে যদি এভাবে হয় আমরাও শেয়ার করবো জিনিসগুলো আমাদের ডিভিশনে বা এইভাবে শিওর ভাই, আমাদের অন্য আপনি ব্যাংকে। হয়তো বা আমাদের আমাদের সাথে কাজ করছেন, বাট এই প্রতিষ্ঠানটা নতুন। বাট স্যারের সাথে কিন্তু আমি এই রিসেন্ট টাইমসে 2টা ব্যাচ শেষ করছি, ঠিক আছে। আচ্ছা একটা গভর্নমেন্ট আচ্ছা আচ্ছা। প্রজেক্টের ট্রেনিং শেষ করছি, প্লাস আর একটা রেগুলার অনলাইন ব্যাচ শেষ করছি। এবং আলহামদুলিল্লাহ আমি মুকুল ভাই আমরা প্রায় 10 বছর ধরে ট্রেনিং রিলেটেড বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি, সিএসএল ট্রেনিং এ কাজ করছি, ক্রিয়েটিভ আইটিতে কাজ করছি, নিউ হরাইজনে কাজ করছি, বিভিন্ন প্রতিষ্ঠানে ইনশাল্লাহ কাজ করছি। সো আপনি হয়তো বা খোঁজ নিলে আমাদের সম্বন্ধে জানতে পারবেন। না না, বুঝতে আমি পারছি বুঝতে পারছি, সমস্যা নেই। বুঝছেন? জি। আহ, আপনাদের কি যে ভেন্ডর এক্সামটা কি আপনাদের ভেন্যু, আপনাদের নিজস্ব ভেন্যু নাকি অন্য কোনো হ্যাঁ ভেন্যুতে হ্যাঁ, হবে? আমাদের ভেন্যুতেই পরীক্ষা দিতে পারবেন, আমাদের এই ভেন্যুতেই পরীক্ষা ইয়াতে দিতে পারবেন। ধানমন্ডিতে? জি জি জি, আমাদের পরীক্ষা দিতে পারবেন। আমাদের মোহাম্মদপুর ধানমন্ডি 2 জায়গায় সেন্টার আছে, আপনি 2 জায়গায় বসে পরীক্ষা দিতে পারবেন। মোহাম্মদপুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া, তাহলে ইনশাল্লাহ আমার আশা করি যে প্রশ্ন শেষ আর কি, ফ্রুটফুল হ্যাঁ সেশন ওকে। হবে আর কি এখানে। সেরকম ভয়ের কিছু নাই, আগে ভয়ের কিছু না, আমরা স্লো অ্যান্ড স্টাডি ভাবেই আগাবো। ওকে হ্যালো। ওকে। হ্যালো। জি আপু। হ্যাঁ ভাইয়া, আমি আমার লাস্ট কোশ্চেন যেটা আমার জানার খুবই ইচ্ছে, সেটা হচ্ছে ভাইয়া আমি জানি না আমার কোশ্চেনটা আপনাদের এই টপিকসের সাথে রিলেটেড কিনা, তারপরও আমি করতেছি। সেটা হচ্ছে ভাইয়া, ডিবিএ শেখার ক্ষেত্রে ভাইয়া নেটওয়ার্কিং নলেজটা কতটা গুরুত্বপূর্ণ? স্যার, আর ডিবি এর ক্ষেত্রে নেটওয়ার্কিং নলেজটা কিছুটা গুরুত্বপূর্ণ। দেখা যায় যে আপনি যখন একটা সিস্টেমে আইপি কনফিগার করবেন, সেটা কি মানে কোন আইপি কনফিগার করতেছেন এবং সেই আইপিটা বাইরে থেকে রিচেবল হচ্ছে কিনা, এইটুকু জানার জন্য আহ, দরকার আছে। মানে এটা আপনি অনেক আইপি বেশি দরকার বুঝলেই আছে হবে মানে আপু, তা না। ধরেন আপনি একটা আইপি কম্পিউটারে বসাইতে পারেন, আইপির কনসেপ্টটুকু থাকলেই হবে। এবং এইটুকুর জন্য মনে হয় কোনো কোর্সও করা লাগে না। আপনি গুগলে অথবা ইউটিউবে একটা সার্চ দিলেই জাস্ট আধা ঘন্টার যে কোনো কারো লেকচার দেখলে আপনি শিখতে পারবেন। আইপিটা এমন আহামরি কিছু না। ইভেন যদি আপনি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হন, তাহলে হয়তো বা আপনার এগুলো পড়াই আছে। আর যদি ধরেন অন্য কোনো টেকের হন, তাইলে হয়তো বা আপনাকে একটু দেখতে হবে। আর কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলে এইসব জিনিস আপনার সব পড়া আছে, একবার চোখ বুলাইলে আপনি পারবেন। আমি যদি একটু বলি, যদি কারো সিসিএনএ পর্যন্ত যদি নলেজ থাকে, তাহলে কি তার জন্য ডিবিএ কোর্সটি স্মুথলি, মানে বিভিন্ন টপিক গুলো বা গ্রাউন্ড নলেজ গুলো স্মুথলি ক্যাপচার করা পসিবল কিনা? মোর দ্যান এনাফ। সিসিএনএ তো অনেক কিছু শিখায়, রাউটিং টাউটিং, তারপর আপনার 7 লেয়ারের যে মডিউলগুলো, সিসিএনএ তো অনেক কিছু, ওএসপিএফ টুএসপিএফ সব কিছু, সব ধরনের রাউটিং প্রোটোকল। এইখানে জাস্ট আপনার আইপি বসানো হইলেই হয়। সিসিএনএ তে যেমন আপনারা সাবনেটিং শেখেন, ওই সাবনেটিংও লাগবে না, কারণ এখানে তো নেটওয়ার্কিং বিষয় না, জাস্ট আইপির নলেজটা থাকা লাগে বেসিক্যালি, যে আচ্ছা, আইপি। তার মানে বলতে চাচ্ছেন যে ভাই, যদি কারো সিসিএনএ পর্যন্ত নলেজ থাকে, কমশিয়া প্লাস সিসিএনএ, তাও এটা তার জন্য মোর দেন এনাফ হবে। মোর দ্যান এনাফ। ওকে ভাইয়া, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। জি আপু, ওকে, ওয়েলকাম। সালাউদ্দিন ভাই কি কিছু বলতে চাচ্ছেন? ভাই, ইয়া না হলে শেষ করেন বাস। হ্যাঁ, শেষ করে দিই তাহলে আমরা, যদি কারো কোনো কোশ্চেন না জি। থাকে আমরা শেষ করে দিই তাহলে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে ভাই, আর মনে হয় আশা করি কোনো কোশ্চেন নাই। যদি থাকে তাহলে কালকে আমাদের মুকুল ভাই আর কি আপনাদেরকে নক করবেন। সো আপনার তার কাছেও ফার্দার কোনো কোয়ারি থাকলে করতে পারেন। সো আমাদের নেক্সট রবিবার 30 তারিখে ক্লাস শুরু হবে, আশা করি সবাই জয়েন করবেন। হ্যাঁ ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। আমি আসলে 9:30টার পরে জয়েন করছিলাম আর কি, ও জি তো জি, তারপর বলেন। থেকে আসি। হ্যাঁ, জি। আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়া যে
এই ডিবিএ তে ফ্রিল্যান্সিং কিংবা রিমোট জবের মানে অপরচুনিটি কেমন, বা এটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। ভাইয়া রিমোট জবের স্কোপ অনেক। আমি নিজেও ফ্রিল্যান্সিং করি। আমি আমার আপওয়ার্ক একটা অ্যাকাউন্ট আছে টপ রেটেড প্লাস, আর ফাইবারে একটা আছে লেভেল 2। এই দুইটা অ্যাকাউন্ট আমি মোটামুটি অনেক দূর কাজ করছি। এছাড়া আসলে আমি কিছু এখন ফিক্স ক্লায়েন্টে কাজ করি, আসলে আমি এখনো ফ্রিল্যান্সিং করার সময় পাই না। দেখা যায় যে আমি কিছু পার্মানেন্ট সাপোর্টের কাজ নিয়ে নিছি। দেখা যায় যে আমি হয়তো কাউকে একটা ক্লাস্টার কনফিগার করে দিয়েছি, কাউকে না, আমি সৌদি আরবে একটা ক্লায়েন্ট আছে আমার, ওকে ক্লাস্টার কনফিগার করে দিয়েছি, ওই ক্লাস্টার মেনটেনেন্সের কাজ করি। বাংলাদেশেও আমি ফ্রিল্যান্সিং করি, দেখা যায় যে এরকম ভাবে আমারও ক্লায়েন্ট আছে। সো ফ্রিল্যান্সিং করার অনেক স্কোপ আছে, বাট ফ্রিল্যান্সিং মার্কেটে যেটা হচ্ছে এখনকার, তারা বাংলাদেশিদের কাজ দিতে একটু ভয় পায়। কারণ হলো যে বাঙালিরা তাদের মানে রেপুটেশনটা নষ্ট করে ফেলছে। ঠিক আছে, অনেক দেখা যায় যে আমি আপনার প্রচুর ফাইবারে আপনার অ্যাকাউন্ট, ইয়া দেখছি আর কি। প্রচুর আমার দেখেন আমার এখন লেভেল 2 নামতে নামতে আবার লেভেল 0-তে চলে আসছি আমি এখন। তো আবার কারণ হলো কি, অনেকদিন ধরে কাজ করা হয় না, আমি ফিক্সড ক্লায়েন্টের কাজই বেশি করি। তো কারণ হলো যে দেখা যায় যে কোন একটা কাজ করতে গেলে সে আমাকে এত কম অফার করে, দেখা যায় দূর করাই হয় না। সো এটা হলো একটাই, বাট প্রচুর স্কোপ আছে কাজ করার। আপনি যদি আরেকটা সমস্যা হয় কি, আমি রাত্রে ঘুমের জন্য আমি কাজ করি না। কারণ আর আমার প্রচুর ক্লায়েন্ট যারা ইউএসএ থেকে আমাকে নক দেয় এখনো, তারা হয়তো কোনো এক সময় কাজ করে, তারা দেখা যায় যে রাত্রে না ঘুমায় কাজ করতে হবে, সেটা আমি করতে পারি না, এই জন্য আমি কাজ করি না। আচ্ছা আচ্ছা, বুঝতে যদি পারছি। করতাম ভাইয়া, তাহলে আরেকটা আসলে জিনিস, জি জি, বুঝতে আহ পারছি। ওই অ্যাকাউন্টগুলো অনেক ভালো অবস্থায় চলে যেত। জি, ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল যে বলেন। আমিও আসলে জুনিয়র ডিবিএ হিসেবে আছি তো। আহ, দেখা যাচ্ছে যে অফিসে কাজ করতে গিয়ে বিভিন্ন মাঝে মাঝে যদি প্রবলেম ফেস করি, তো সেক্ষেত্রে সেই প্রবলেম আপনার সাথে মানে এই ইয়ার ক্লাসের বাইরেও শেয়ার করা যাবে কিনা, বা হ্যাঁ, আপনার কাছে ক্লাসের বাইরে টুকটাক। ক্লাসের বাইরে শেয়ার করতে পারেন, বাট আমি যদি ফ্রি থাকি তাহলে আমি রেসপন্স করব। কারণ কি, এটা ডিপেন্ড করে টোটালি আমি কখন থাকি। কারণ হলো যে দেখা যায় যে আমিও হ্যাঁ তো হ্যাঁ, বুঝতে পারছি। যেহেতু একটা জব করি, সো আমার সবসময় ফ্রি টাইম আমি আচ্ছা পাই আচ্ছা। না। তো আপনাকে ধরতে হবে যে আমি ফ্রি থাকলে দেন আপনি রেসপন্স করব, হ্যাঁ হ্যাঁ, বুঝতে আর পারছি। জি ফ্রি জি, না থাকলে হয়তো আমি পরে রেসপন্স করব। ঠিক আছে, বাট আপনি বুঝতে মানে পারছি। বাট আমি আপনাকে কথা দিচ্ছি না যে আমি আচ্ছা আচ্ছা। আপনার সাথে বাউন্ড বা আমি রেসপন্স করবই, ব্যাপারটা এরকম না। জি জি। আর ভাইয়া লাস্ট কোশ্চেন আর কি, এই আপনার কোর্স মডিউলের বাইরেও যদি কোনো টপিক মানে নিয়ে আগ্রহ থাকে, যেমন আপনার ডাটা গার্ড কিংবা আহ, ভাইয়া, ভাই আমরা ইয়ে যদি ইয়ে, সময় পাই। সবাই যদি পান। জি, টোটালি ডিপেন্ডস বিষয়টা অন আমরা যদি সময় পাই। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে আমি নিজেই স্টাডি করছি বা করতেছি, তো দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিসে মানে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না, টুকটাক আর কি প্রশ্ন একবারে মানে একবারে সবকিছু দেখা দিতে হবে বিষয়টা এরকম না আর কি। ধরেন আমি পুরোটা পরে স্টাডি করে কনফিগার করে ফেলছি, দেখা যাচ্ছে যে ওই জিনিসটা আমার ক্লিয়ার হচ্ছে না, এরকম আর কি ছোটখাটো কিছু এই জন্য কোশ্চেন আর যেটা কি। এই জন্য যেটা মানে সত্যি কথা বলতে, যে আমরা লাস্ট যে প্রজেক্টের যে ক্লাস নিয়েছি, সেখানে আমাদের ক্লাস ছিল 55টা, 160 ঘন্টার ক্লাস ছিল। সো এই ধরনের আচ্ছা কোর্সে যারা আসলে শিখতে চান তাদের জন্য থাকলে ভালো হয়, কিন্তু আপনারা ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। তারা যদি প্রজেক্টের আবার কোনো ক্লাস ম্যানেজ করতে পারেন, সেগুলো লং আচ্ছা আচ্ছা। ক্লাস হয়, প্রায় 55-60টা ক্লাস হয় ওইখানে। অনেক কিছু দেখানো হয়, কারণ ওখানে লম্বা সময় থাকে। দেখেন এখানে 30টা ক্লাস, ওখানে হয় 60টা ক্লাস। সো 60টা ক্লাস মানে আচ্ছা কি, আচ্ছা, ডাবল, বুঝতে মোট পারছি। টোটালি ডাবল ক্লাস হয়। সো ডাবল ক্লাসে ডাবল জিনিসপত্র দেখানো হয়। আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হুম। আচ্ছা ভাইয়া, আপনারা বলেছেন যে লিনাক্সে শিখাবেন। লিনাক্সের জন্য ভাইয়া কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশনটা মানে কেমন থাকতে হবে, এটা যদি শেয়ার করতেন। অ্যাটলিস্ট আপু, অ্যাটলিস্ট 8 জিবি র্যাম, এবং অ্যাটলিস্ট আপনার একটা ভিএম এ 200, অ্যাটলিস্ট 100-150 জিবি স্পেস খালি থাকতে হবে। এটা কি ভাইয়া এসএসডির কথা বললেন, স্পেস খালি থাকতে হবে? আহ যদি ল্যাপটপ এসএসডি থাকে তাহলে ফাস্ট পাবেন, আর যদি ল্যাপটপে যদি এসএসডি না থাকে তাহলে ভিএমটা একটু স্লো কাজ করবে। হার্ড ডিস্ক হলেও চলবে, একটু স্লো কাজ করবে আর কি। এসএসডি ভাইয়া কত স্পেসের মধ্যে নিলে ভালো হবে, যেহেতু আপনারা কাজটা লিনাক্সে করাবেন? আমি তো বললাম আপু যে অ্যাটলিস্ট মানে 100 জিবির মতো একটা মাউন্ট পয়েন্ট, মানে 100 জিবি স্পেস যাতে কোনো ড্রাইভে খালি থাকে। যে কোনো একটা হার্ড ডিস্ক আপনি 100 জিবি। এসএসডি তে 100 জিবি প্লাস 8 জিবি র্যাম হলে আপনি কাজ করতে পারবেন।
ওকে, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আশা করি সবার কোশ্চেনই স্যার আমি দেওয়ার চেষ্টা করেছি। সো ফার্দার কোনো কোয়েরি থাকলেও আপনারা পরবর্তীতে কালকে করতে পারবেন ইনশাল্লাহ। নেক্সট সানডেতে আমাদের ক্লাস, আশা করি সবার সাথেই দেখা হবে। তারপর আমাদের লিমিটেশনের মধ্যে স্যার যেটা বললেন যে আরো আপনাদের যা চাওয়া পাওয়া আছে, যে টপিকগুলো আপনারা জানতে চান, আমরা লাস্টে একটা দুইটা ক্লাসে দেখাই দেবো ইনশাল্লাহ। সো টেনশনের কোনো কারণ নাই। সো যতটুকু সম্ভব আর কি আমাদের লিমিটেশন বা সবকিছুর মধ্যেই, সো এগুলো নিয়ে দেখাই দিব, যে দুই একটা টপিক আপনারা যেগুলা কোর্স আউটলাইনের বাইরেও বলছেন ইনশাল্লাহ এগুলো দেখানো হবে। সো থ্যাংক ইউ। আমরা আজকে তাহলে সেমিনারটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।